সব রকমের ক্লাসটাকেই মিশিয়ে করা হয়েছে। এবং আজকে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এই ক্লাসটা করলে আপনার লেখার দক্ষতাটা আরও বেশি বেড়ে যাবে। এবং এর পাশাপাশি আপনি এই যে জিনিসটাকে দেখতেছেন যে একটা পুরো একটা প্যাসেজ, এটা ধরেন আপনার মাথার ভিতরে আছে এবং এটাকে আপনি লিখতে চাচ্ছেন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে, তো এই ক্ষেত্রে আপনার খুবই দক্ষতাটা বাড়বে। এবং এই ক্লাসটার নাম আসলে ইডিওমেটিক ক্লাস। এই ক্লাসটার নাম হচ্ছে ইডিওমেটিক ক্লাস। আমরা নর্মাল সেন্টেন্স লিখব এবং নর্মাল সেন্টেন্সের পরে এইটাকে আবার হচ্ছে একটা বড় সেন্টেন্সে রূপান্তরিত করব, মানে হচ্ছে ইডিয়ম দিয়ে করব একবার। হ্যাঁ, তো একটু দেখেন, লক্ষ্য করেন যে আমাদের যেটা আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে সেটার দিকে একটু আপনাদেরকে আগে দেখে আসি। যে আপনাদেরকে যেটা হোমওয়ার্কস দেওয়া হবে সেই হোমওয়ার্কসটা হচ্ছে এই ধরেন এইটা আপনি লিখবেন। তো এগুলো সবগুলো শব্দের অর্থগুলো লাগবে এবং এর পাশাপাশি কি লাগবে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ লাগবে আপনাদের। তো এই যে দেখেন, আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যেমন সৃষ্টি করে এর ইংলিশ হচ্ছে ক্রিয়েটস, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আপনি কি এটা জানেন যে এটার ইংলিশ হচ্ছে গিভ রাইজ টু? এটা কি জানেন? জানেন না। দেখেন, আবার দেখেন, এই যে দক্ষ করে তোলে এর ইংলিশ কি, অ্যানাবেল। গতদিন আমাদের ক্লাসে কিন্তু এটা শেখানো হয়েছে। এবং আপনি যদি এটা মানে হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে বলতে চান তাহলে পেভস দ্য ওয়ে ফর, এইভাবে বলবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এইটাই হচ্ছে আজকে আপনাদের ট্রিক্স। এবং প্রত্যেকটা ভূমিকা রাখে এর ইংলিশ তো আমরা জানি কন্ট্রিবিউটস, প্লেজ আ পার্ট ইন, প্লেস আ পার্ট ইন, এইটাও আরেকটা আপনাদের ইডিওমেটিক। এবং এইটো আপনাদেরকে দিয়ে আমরা আজকে শেখাবো। আপনি ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন আজকে আমাদের এই টপিক্সের উপরেই ক্লাস মূলত। সো আমরা একটু ক্লাসগুলো আপনাকে দেখাই একদম প্রথম থেকে। আজকে যেটা নিয়ে আসছি আমরা, এগুলো সব আপনাদের হোমওয়ার্ক থাকবে। এবং আমরা প্রথম পেজটা কোথায়, আচ্ছা প্রথম পেজটা কি উপরে চলে গেছে? আচ্ছা হ্যাঁ, আমরা পেয়েছি। আচ্ছা, প্রথম পেজটাতে আসছি আমরা এখন। হ্যাঁ, এই প্রথম পেজ থেকে আমরা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, এইটা কিসের উপরে? আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের একটা পেট্রো বাংলার এক্সাম হলো না, এবং প্রশাসনিক কর্মকর্তায় আমরা দেখতে পারলাম যে একটা সেন্টেন্স দেওয়া, একটা এসে লিখতে দেওয়া হয়েছিল। এসেটা কি ছিল? জাতীয় উন্নয়নে যুব সমাজের ভূমিকা। এটা তো বাংলায় লিখতে দেওয়া হয়েছিল, পেট্রো বাংলায়, কিন্তু কখনো কখনো এটা ইংলিশে লিখতে দেওয়া হতে পারে। ধরেন আপনাকে আমি বললাম যে রোল অফ ইউথ, রোল অফ ইউথ মানে হচ্ছে যুব সমাজ। হ্যাঁ, রোল অফ ইউথ ইন ডেভেলপমেন্ট আচ্ছা অফ দ্য ন্যাশন। ধরেন এইভাবেও আপনি করতে পারেন, অফ দ্য ন্যাশন এইভাবেও করতে পারেন, বা ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুইভাবে দেওয়া যেতে পারে। তো দেখেন, এইটা আপনি হেডলাইন দিলেন, দেওয়ার পর আপনি শুরু করবেন, ঠিক আছে? সো এইটা আমাদের পরীক্ষার হলে কিন্তু কিভাবে আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে, কারণ এটা যেহেতু বাংলায় এসেছে এবং ব্যাংকগুলোতে ইংরেজিতে এসেছে। সো এটা আপনাকে বাংলায় দেওয়া হয়েছিল যাতে করে আপনি পারেন। তো আসেন, এখানে আসলে কি লিখে এটা আগে না পড়ে নিলে একটা একটা করে লাইন আমরা অনুবাদ করে দেখাবো। দেখেন, যুব সমাজ, আমাদের যে যুব সমাজ এখন প্রচুর ভাইরাল একটা জিনিস। যুব সমাজ জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি। তারা সমাজের বিভিন্ন খাতে নতুন নতুন ধারণা ও উদ্ভাবনী শক্তি যোগায়। যুবকরা শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তিতে অগ্রগতি ঘটিয়ে জাতিকে, এই যে দেখেন ঘটিয়ে, এই জিনিসগুলো আজকে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ঘটিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যুব সমাজ কৃষি, শিল্প ও ব্যবসায় উন্নয়ন কার্যক্রমে ভূমিকা পালন করে। তারা পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবকরা সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে এবং জাতির পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরে। রিসেন্টলি এটাও হচ্ছে। আচ্ছা, তাদের উদ্যম, কর্মশক্তি দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করে। ত্বরান্বিত ইংলিশ বারবারই আমরা বলে দিয়েছি যে নিউজ পেপারের মতন করে লিখলে কী করে লিখতে হবে, এবং সঠিক দিক নির্দেশনা পেলে যুব সমাজ দেশকে সমৃদ্ধ শেখরে পৌঁছে দিতে সক্ষম। এখন ধরেন এই টাইপসের আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর আপনার লেখালেখির কাজ করতে হবে। তো এইখানে হচ্ছে মূল থিমসটা আছে, আর হোমওয়ার্কসে এই মূল থিমসের উপরে ভিত্তি করে সব কিছু আছে। লাইক দ্যাট আমরা এখন কি করব, একটা একটা করে দেখার চেষ্টা করব, একদম একটা একটা করে দেখার চেষ্টা করব। ধরেন
যুব সমাজ জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি, এটা নর্মালি আগে লিখবো, তারপরে ইডিওমেটিক দিয়ে লিখবো, মানে ইডিওম দিয়ে লিখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা কি বলেছিলাম, যারা আপনারা ক্লাসে আছেন তারা দেখতে পারবেন, লাইভে যারা আছেন তারা একটু কমেন্টস করবেন যে কে কোথা থেকে ক্লাসটা করছেন, একটু কমেন্টস করে তারপরে শুরু করবেন, তাহলে ভালো লাগবে, আমাদের সাথে আপনাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। আচ্ছা দেখেন, যুব সমাজ জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি, এইটার অনুবাদটা আমরা কিভাবে করব, বা এইটার ফ্রি হ্যান্ড রাইটিংটা কিভাবে করব, নর্মালিটা আগে দেখাই আপনাকে। ধরেন যুব সমাজের ইংলিশটা আসলে কি, এখন যুবক ইংলিশ তো আমরা ইয়ং বলতে পারি, ইউথ বলতে পারি। এখন ঘটনা হচ্ছে আপনি যদি শুধু ইয়ং অথবা শুধু ইউথ বলেন তাহলে কিন্তু আপনার এটা হবে না, এর জন্য আপনাকে এরপরে বা এরপরে পিপল লিখতে হবে। কি লিখতে হবে? পিপল লিখতে হবে, তাহলে আপনাকে বলা হবে যে যুব সমাজ। এখন আমরা চিন্তা করছি এই এত বড় করে না লিখে আমরা এইভাবে মুছে দিলাম, এর একটা যুব সমাজ কি, ইউথের আগে আপনি দি বসায় দেন, দেখেন দ্য ইউথ, এই যে দেখেন যুব সমাজ। কিভাবে? ধরেন আপনারা বললেন কি পোর, পোর মানে কি গরিব, এখন আপনারা এই পোরের আগে সুন্দর করে দি বসায় দেন, দি পোর, তাহলে গরিবের যে সমাজ মানে পুরো গরিব সমাজটাকে বোঝানো হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গ্রামাটিক্যাল টার্মস। তেমন এটাও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনটাকে আসলে ভাঙা যায় না। সো এই নাউনগুলোর আগে যখন আপনি আর্টিকেল যুক্ত করে দেবেন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে হচ্ছে আপনার কমন নাউন। কি হয়ে যাবে? কমন নাউন। আরও একটা জিনিস আছে সেটা এখন দেখাবো। এখন আপনি তো এইখানে সাবজেক্ট দেখতে পারলেন, আপনি এখানে ভার্ব খুঁজে বের করতে পারবেন। দেখেন যুব সমাজ জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি, যেসব সেন্টেন্সে ভার্ব খুঁজে পাওয়া যায় না সেই সব সেন্টেন্সে আপনাকে দিতে হবে হচ্ছে এম, মানে এগুলো ছোট মানে স্মল লেটারে দিবেন, এম, ইজ অথবা আর। আর আমরা সবাই জানি এম বসে আয়ের জন্য, তাছাড়া তো আর বসে না, আর এখানে তো আয় নাই, তাই আমরা এমটাকে কেটে দিলাম। এখন ইজ অথবা আর বসবে, এই দুইটার মধ্যে আপনি একটা বসাবেন। এখন কিভাবে বসাবেন দেখেন, এই যে আপনি অ্যাবাস্ট্রাক্ট নাউনের আগে একটা আর্টিকেল যুক্ত করে দিলেন, তাহলে সেই অ্যাবাস্ট্রাক্ট নাউনটা কি হয়ে যাবে জানেন? প্লুরাল কমন নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লুরাল কমন নাউন। অথবা কোনো একটা অ্যাডজেক্টিভের সামনে, ইউথকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ধরা হয়, তো ইউথ যখন অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে তার আগে যখন আপনি একটা আর্টিকেল লাগিয়ে দিবেন তখন সেটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। কি বলা হয়? প্লুরাল কমন নাউন। এবার আসেন আধুনিক ইংলিশ। আধুনিক ইংলিশ এটাকে বলা হয় কালেকটিভ নাউন। তবে আধুনিক ইংলিশ আমরা যাব না, কারণ হচ্ছে আমাদের গতানুগতিক ইংলিশটাকে আগে ধরবো, আধুনিক ইংলিশে আস্তে আস্তে যাব। এখন যখন এটা মানে প্লুরাল হয়ে গেছে তখন কি বসবে? আর বসবে। দেখেন কোনো সেন্টেন্সে যদি আপনি ভার্ব খুঁজে না পান তাহলে এম ইজ আর বসাবেন, এর মধ্যে আর বসবে। আচ্ছা দেখেন এরপরে কি করলাম, আমার ভার্ব খুঁজে পেয়ে গেলাম। আমাদের মূল থিমসটা কি? আপনাকে সাবজেক্টের পরে একটা ভার্ব বসাতে হবে, আর যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে অনুবাদ করবেন। হ্যাঁ, এখন দেখেন আর বসাইলাম, এখন কোনটা লিখবো? এখন কি এইটার মধ্যে দেখেন এইটা দুইটা অংশে বিভক্ত। এরকম বড় বড় সাবজেক্ট, আমাদের একটা ক্লাস হয়েছে বড় বড় সাবজেক্ট, আপনি দেখবেন ওটা আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। তো বড় বড় সাবজেক্টগুলোকে দেখেন কিভাবে, এ দেখেন জাতীয় উন্নয়নের একটা অংশ, এইটা একটা অংশ, আর এই যে মূল চালিকা শক্তি এইটা আরেকটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। কিভাবে দুইটা অংশ করলাম? এই যে দেখেন র আছে না, এই র থাকলে দুইটা অংশ হয়, তো যেটা র আছে এটাকে পিছনে নিয়ে যেয়ে বসানোর চেষ্টা করবেন সবসময়, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, তো ধরেন মূল চালিকা শক্তি এটা আগে লিখবেন, আর জাতীয় উন্নয়নের এই কথাটা পরে লিখবেন। তো কিভাবে চলেন দেখি। মূল চালিকা শক্তি, মূল কথাটা মেন দিতে পারেন, প্রাইমারি দিতে পারেন, মেজর দিতে পারেন। আমি কি করলাম? প্রাইমারি লিখলাম। কারণ কেন? আমরা গতদিন ক্লাসে দেখেছি, গতদিনের একটা ক্লাসে দেখেছি গার্ডিয়ান নিউজ পেপার প্রাইমারিটা ইউজ করেছে, এবং আমরা কিন্তু নিউজ পেপারেরটাও দেখবো যে নিউজ পেপার কীভাবে লিখেছে, এটাও কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ, তো প্রাইমারি। আর চালিকা শক্তি ইংলিশ হচ্ছে ড্রাইভিং ফোর্স। এখন বলতে পারেন এইটা কি ফ্রেজ? না, এটা ফ্রেজ না, এটা নর্মাল রাইটিং হচ্ছে ড্রাইভিং ফোর্স। এটাকে বলা হয় মূল চালিকা শক্তি। আপনি এখানে ইউজ করতে পারেন কর্নার স্টোন। আপনারা এখন আপনাদের যে মানে বইগুলো দেখবেন, টোফেলের বইগুলোতে দেখবেন ড্রাইভিং ফোর্সটা না দিয়ে তারা সবসময় কর্নার স্টোনটা ইউজ করেছে। এবং এর পাশাপাশি আপনারা যারা বাজার থেকে ফোকাস রাইটিংয়ের বই কিনছেন সেখানেও দেখবেন যে কোথাও ড্রাইভিং ফোর্সটাকে আর ইউজ করা হয় না, সব জায়গায় কর্নার স্টোন ইউজ করা হচ্ছে।
সো কর্নার স্টোনটা কিন্তু আরও বেশি সুন্দর। তো আমরা পরবর্তীতে ওটা দেখাবো, আপাতত এটা লিখলাম ড্রাইভিং ফোর্স। এরপরে কি জাতীয় উন্নয়নের, তো জাতীয় উন্নয়নের এটা কি জাতীয় ইংলিশ কি ন্যাশনাল অফ লিখবেন। হ্যাঁ, জাতীয় উন্নয়নের এই যে রয়ের জন্য আপনাকে একটা অফ লিখতে হবে, অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, অফ ন্যাশনাল ডেভেলপ, এই যে দেখেন ন্যাশনাল ডেভেলপমেন্ট হয়ে গেছে কাজ। এখন কথা হচ্ছে আচ্ছা এখন আমরা একটা ফ্রেজ ইউজ করব। দেখেন এইটা যদি আপনি পড়েন তাহলে কি হচ্ছে, দ্য ইউথ আর প্রাইমারি প্রাইমারি আচ্ছা প্রাইমারি না প্রাইমারিলি বলবো, প্রাইমারি না প্রাইমারিলি, প্রাইমারিলি, প্রাইমারিলি দিব। হ্যাঁ, কেন লি দিচ্ছি দেখেন, এটা হচ্ছে আপনাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। এটা কি বানাতে হবে, আপনাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। হ্যাঁ, আচ্ছা সরি অ্যাডভার্ব বানাতে হবে। এটা অ্যাডজেক্টিভ ছিল, এটাকে অ্যাডভার্ব বানাতে হবে, এই জন্য লি যুক্ত করে দিয়েছি। তো দ্য ইউথ আর প্রাইমারিলি ড্রাইভিং ফোর্স অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট হয়ে গেছে কাজ, মূল চালিকা শক্তি। কিন্তু আপনি চাচ্ছেন না আমি এখানে একটা মানে ইডিওমিয়ান ফ্রেজ যুক্ত করব, তাহলে কি হবে, তাহলে সেন্টেন্সটা ছোট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। কিভাবে দেখেন, এই যে আর থেকে শুরু করে, আর থেকে শুরু করে এই ফোর্স পর্যন্ত আপনার লিখতে হবে না। এই আর থেকে শুরু করে এই ফোর্স পর্যন্তর বদলে আপনি যেটা লিখবেন, স্ট্যান্ড অ্যাট দ্য হেলম। ঠিক আছে, এই আর থেকে শুরু করে আপনি কি লিখবেন, স্ট্যান্ড অ্যাট দ্য হেলম, এইটা লিখে দিবেন। হ্যাঁ, আচ্ছা ফ্রম মানিকগঞ্জ প্রিয়া দাস, প্রিয়া দাস আমাদের প্রায় প্রতিদিনই ক্লাস করছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শাহিন রেজা, ওয়ালাইকুম আসসালাম। আপনার আমাদের নতুন, আচ্ছা শাহিন রেজা আমাদের কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন, আমাকে নকও করেছিলেন। আচ্ছা আমাদের কিন্তু একটা নতুন কোর্স লঞ্চ হচ্ছে পরের মাস থেকে, মানে জানুয়ারি মাস থেকে আমাদের একটা নতুন কোর্স লঞ্চ হচ্ছে, অনলাইন অফলাইন দুইভাবে। অনলাইন তো আপনারা বাসায় বসে বসেই করতে পারবেন, আর অফলাইনের লোকেশন হচ্ছে আমাদের ফার্মগেট, যেটা বলছে ঢাকা ফার্মগেটের ঠিক একদমই পাশে পান্থপথ, এবং এই পান্থপথ সিগন্যাল মোড়ই একদম। সো এইখানে এসে বা আমরা আপনাকে দিয়ে দেবো, যদি আমাদের পেজে নক করেন, একদম ফ্রি ক্লাসও আছে, আপনারা শুক্র শনিবার করে আসতে পারবেন, একদম ফ্রি ক্লাস করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। স্ট্যান্ড অ্যাট দ্য হেলম মানে হচ্ছে মূল চালিকা শক্তি, আর কিছু লাগবে না। দেখেন কত বড় সেন্টেন্সকে কতটুকু বানাই দিতে পারলাম। হ্যাঁ, মানে ধরেন হচ্ছে কতটুকু, মানে এইটুকের বদলে এতটুকু, এই যে দেখেন এইটার বদলে আপনি এইটা লিখে দেবেন কি, আর দ্য প্রাইমারিলি ড্রাইভিং ফোর্স না লিখে স্ট্যান্ড অ্যাট দ্য হেলম, মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে। দেখেন কত সুন্দর, দ্য ইউথ স্ট্যান্ড অ্যাট দ্য হেলম ন্যাশনাল ডেভেলপমেন্ট, অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। দেখেন কত সুন্দর হচ্ছে না? তো এই জিনিসগুলোকে বলা হয় ইডিওমেটিক চেঞ্জ। ইডিওমেটিক চেঞ্জ যখন আপনি করবেন তখন আপনার এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। সো ইডিওমেটিক চেঞ্জ আছে, এছাড়াও আপনাদেরকে কি আমরা দেখিয়েছিলাম, দেখেন এই যে আমাদের রুটিন, একটা রুটিন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা রুটিন আছে আমাদের, সেখানে আমরা কি করেছিলাম, এই যে 8 নম্বরে ইডিওমেটিক একটা ক্লাস দিয়েছিলাম। এই যে দেখেন ইডিওম অ্যান্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, শুট প্লাস্টিক ব্যাগস বি ব্যান্ড, এগুলো তো শেখানো হবে। পুরো আপনাকে পুরো 35টা টপিক্সের উপরে ফ্রি হ্যান্ড রাইটিং আপনার শেখানো হয়ে যাবে, আপনার ব্যাংক বিশেষ সব কিছু হয়ে যাবে। সো এই যে জিনিসগুলো দেখতেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্লিয়ার হবে সব থেকে সহজতম পদ্ধতিতে, সব থেকে সহজতম পদ্ধতিতে। এখন আসেন আমরা আপনাকে এইখান থেকে দেখাই দিই, এখানে আর কি কি আছে দেখেন। উপরেরটা হচ্ছে আমাদের গার্ডিয়ান পত্রিকা থেকে নিয়ে আসা, নিচেরটা হচ্ছে আমাদের মানে নিউ ইয়র্ক টাইম থেকে নিয়ে আসা, এবং তারপরেরটা হচ্ছে আমাদের আল জাজিরা পত্রিকা থেকে নিয়ে আসা। 3টা ইংলিশ পত্রিকা থেকে একই রকমের সেন্টেন্স আমরা নিয়ে এসেছি। তো দেখেন প্রথম পত্রিকাতে দেখেন আমি কোথা থেকে শিখেছি, পত্রিকার এই অংশ থেকে শিখেছি। দেখেন দ্য ইউথ ইউজ করা হয়েছে, কেন? কারণ যুব সমাজ বলা হয়েছে, যুবক বলা হয়নি, ইউথ বলা হয়নি, যুব সমাজ। সো আপনি কি করছেন, দি যুক্ত করে দিচ্ছেন, দ্য ইউথ। এই যে দেখেন আর বসাইছে, কারণ ওই যে ওইখানে একটা ইয়া নাই। সো এইখানে ওরা কি বসাইছে দেখেন, আর দ্য কি, আমরা কি বসাইছি প্রাইমারিলি, প্রাইমারিলি, আর তারা কি বসাইছে আর দ্য কি। সো আপনি প্রাইমারিলি না বসে আর দ্য কি বসাতে পারেন। আর যদি ইডোম অ্যান্ড ফ্রেজটা লিখে দেন, ইডোম অ্যান্ড ফ্রেজ যদি সেটা লিখে দেন যে স্ট্যান্ড অ্যাট দ্য হেলম, এটা যদি লিখে দেন তাহলে এটা কোনো কিছু লিখতে হবে না, এই পর্যন্ত আপনাকে কোনো কিছু লিখতে হবে না। এখন দেখেন আমরা কি করি, অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট লিখলাম না, ঠিক এরা কি করেছে দেখেন, বিহাইন্ড দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। আমরা কি বলছি, ন্যাশনাল ডেভেলপমেন্টের, তারা অফের বদলে আমরা এখানে অফ বসাইছিলাম না।
সো তারা অফের বদলে কি বসাইছে, অফের বদলে তারা বসাইছে যে বিহাইন্ড দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। এখন আপনি বিহাইন্ড কি বসাতে পারবেন? অবভিয়াসলি অ্যাডভান্স রাইটিংয়ে আপনাকে বিহাইন্ড বসাতে হবে, বিকজ এইটা আরও বেশি সৌন্দর্য আপনার লেখার বাড়াবে। তো গার্ডিয়ান তো চলে গেল, হ্যাঁ গার্ডিয়ান চলে গেল। এখন আসেন নিউ ইয়ার্স টাইম আসলে কাকে ফলো করে? এই যে নিউ ইয়ার্স টাইমের একটা জিনিস দেখতে পাচ্ছেন, ইউথস। এই ইউথস মানে কি তাহলে যুব সমাজ বোঝাবে? না, নিউ ইয়ার্স টাইম এখানে বলছে যুবকরা। নিউ ইয়ার্স টাইম কি বলছে? যুবকরা, যুব সমাজ বোঝায়নি, কিছু যুবক এরকম বোঝায়। তো ইউথস, ঠিক আছে। সার্ভ, এই সার্ভ মানে হচ্ছে ওই যে প্রদর্শন করা। সার্ভ মানে কি? প্রদর্শন করা, সার্ভ করা। কাউকে আপনি হচ্ছে কিছু একটা দিচ্ছেন, যেমন আমরা বলি না ওয়েটার, ওয়েটার এদিকে আসে, যে ওয়েটার একটা সার্ভ করে, একটা জিনিস সাজিয়ে গুছিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে। তো ইউথরা, এটা আবার ওয়েটার না, এটা হচ্ছে ইউথরা সাজিয়ে দেয়। ধরেন অ্যাজ দ্য কর্নার স্টোন, এই যে দেখেন পেয়ে গেছি, দেখছেন? এই যে দেখেন আমরা কি লিখেছিলাম বলেন তো? আমরা যারা আপনারা ক্লাস করছেন বলেন তো আমরা কি লিখেছিলাম? ঈদ আসতে তো অনেক দেরি, আমরা ঈদে বেঁচে থাকবো নাকি এটাও আমরা জানি না। হ্যাঁ, ঈদ আসতে অনেক দেরি, যে ঈদের পরে ফ্রি হ্যান্ড রাইটিং হবে কি না, ঈদ আসতে অনেক দেরি। সো ওইটা তখন ওই সিচুয়েশনের ভিত্তিতে আমরা যাব। হ্যাঁ, ঈদের পরে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স আসবে কিনা। তবে হ্যাঁ, আমাদের আরেকটা কোর্স আসছে নতুন, একদম নতুন কোর্স আসছে, সেটাতে আপনি ভর্তি হতে পারেন। তো দেখেন কর্নার স্টোন, আমরা যারা বাজারের ফোকাস রাইটিংয়ের বই কিনি সেখানে কিন্তু কর্নার স্টোন দিয়েই সব জায়গায় ভরা। সো আমরা কিন্তু ফোকাস রাইটিংয়ের বই কিনে এই একটাই শিখি। দেখেন এই একটা না শিখে স্টার্ন অ্যাট দ্য হেলম শিখলেন, কর্নার স্টোনের জায়গায় আপনি অন্য কিছু শিখলেন। যেমন আমরা দেখেন আমরা আরেকটা লিখেছি, এই যে দেখেন ড্রাইভিং ফোর্স লিখেছে, এই যে দেখেন ড্রাইভিং ফোর্স। আগেকার বইগুলোতে এগুলো দেওয়া থাকতো, এগুলো কিন্তু ওই যে আপনার হচ্ছে পিসি দাসের বইগুলো আছে না, সেখান থেকে নিলেন, এগুলো নিলে খুবই সুন্দরও লাগে। পিসি দাসের বইগুলো থেকে কিছু কিছু ওয়ার্ড খুবই সৌন্দর্য ওগুলো। আচ্ছা দেখেন এখন এখানে কি কর্নার স্টোন আপনি ইউজ করতে পারেন। আমি ম্যাক্সিমাম আগে যতগুলো পরীক্ষা দিয়েছি, ব্যাংক বলেন বিসিএস বলেন, সবগুলোতেই কর্নার স্টোন ইউজ করেছি, কারণ আমি বই কিনে পড়াশোনা করতাম, এই জন্য কর্নার স্টোন। আচ্ছা দেখেন কর্নার স্টোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। যদি এই জায়গায় আপনি ওই যে আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটা ইউজ করলে আপনাকে এইটাও বসাতে হবে না, এইটাও বসাতে হবে না, মানে পুরো এখান থেকে এই অফ পর্যন্ত কোনো কিছু বসাতে আপনাকে হবে না, স্ট্যান্ড অ্যাট দ্য হেলম বসালে এটার বদলে। আর তারপরে তো যা আছে ন্যাশনাল ডেভেলপমেন্ট। এবার আসেন আল জাজিরা পত্রিকা কি করছে। দেখেন আপনাকে তো আমি শেখাইলাম, তাই না? তো এখন দেখেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আর আল জাজিরার ফ্রি হ্যান্ড রাইটিং আর গার্ডিয়ান পত্রিকার ফ্রি হ্যান্ড রাইটিং সেম টু সেম, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে দেখেন, আল জাজিরা কি করতেছে? জেনারেশন, দ্য ইয়ং জেনারেশন। কেন? এই যে ইয়ং ইউজ করেছে, ইয়ং এর পরে একটা নাউন ইউজ করেছে, ইয়ং জেনারেশন, এই দুইটাকে একসাথে বলা হয় দ্য ইউথস। বুঝে গেছে? দ্য ইয়ং জেনারেশন ইজ দ্য প্রাইমারি, এই যে প্রাইমারি, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ ড্রাইভিং ফোর্স, হ্যাঁ আমরা ড্রাইভিং ফোর্স ইউজ করেছি। হ্যাঁ এই যে দেখেন প্রাইমারি অথবা প্রাইমারিলি, এরা আসলে এটাকে নাউন বানাইছে, এই যে দেখেন এটাকে নাউন বানাইছে, এই জন্য এখানে নাউনটা ইউজ করা হয়েছে। আমরা তো নাউন বানাতে পারি নাই, আমরা নাউনের বদলে ওটাকে অ্যাডজেক্টিভ বানায় রেখে দিয়েছি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বানায় রেখে দিয়েছি। দেখেন ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট কি কি জানেন? ওই যে আমরা মানে বাংলায় যদি আপনি এটাকে সার্চ দেন তাহলে আসবে অনুঘটক। এখন অনুঘটক মানে কি জানেন? অনুঘটক মানে কোনো একটা জিনিসকে পুশ করে সামনের দিকে নিয়ে যাওয়া, মানে ঠেলা দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া। তো এই যে বলছে যে চালিকা শক্তি, তাহলে এটা কি চালিকা শক্তি হিসেবে ইউজ করা যায় না? ক্যাটালিস্ট মানে চালিকা শক্তি, মানে পুশ করে সামনে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া। তাহলে এই ক্যাটালিস্টটাও হচ্ছে আপনার ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া। তাহলে আমরা কি বললাম? ড্রাইভিং ফোর্স। আর আল জাজিরা কি লিখলো? ক্যাটালিস্ট। আচ্ছা ক্যাটালিস্ট ফর ন্যাশনাল প্রোগ্রেস, ফর ন্যাশনাল, আর এখানে লিখেছিলাম আমরা ডেভেলপমেন্ট, আর এখানে ওরা ফর লিখেছে, এরা লিখেছে বিহাইন্ড। সো আপনি ফরও লিখতে পারেন, বিহাইন্ড লিখতে পারেন, অফও লিখতে পারেন। দেখেন কত রকমভাবে লিখতে পারেন আপনি, সব রকম এখানে দেখানো হচ্ছে। আপনার গ্রামার কম, আপনার ভোকাবুলারি কম, আপনার যা কিছু কম হোক না কেন, আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং করুন, দেখেন আপনার প্রত্যেকটা টপিক্স সমাধান হয়ে যাবে। লাইক দ্যাট আমরা যদি আরেকবার একটু ছোট্ট করে দেখাই, আমাদের প্রত্যেকটা টপিক্সের সাথে আপনার একটা করে টপিক শেষ হবে। যেমন ধরেন প্যাসিভ ভয়েস দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন নেশন বিল্ডিং। এই যে দেখেন আমরা প্যাসিভ ভয়েস দিয়ে একটা লিখেছি, দেখেন এইটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আর এইটার উপর আপনার 4টা প্র্যাকটিস শিট থাকবে, সরি 8টা প্র্যাকটিস শিট থাকবে। এই 8টা প্র্যাকটিস শিট যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এইটার উপরে, মানে এই যে এইটার উপরে আপনার পুরোপুরি জ্ঞান চলে আসবে। মানে আপনাকে
ধরে বাঁধে আমরা কিছু করাবো না, কিন্তু আপনার জ্ঞান চলে আসবে, বুঝতে পেরেছেন? সো এই যে দেখেন, এখন আমরা পত্রিকার মতো করে ইংরেজি লেখাটা শিখতে পারছি। আর এই যে আমাদের আস্তে আস্তে আমরা এখানে চলে যাব। আমি আপনাকে কর্নারস্টোনটা বলেছি, কেন নিউ ইয়র্ক টাইম লিখেছে। আমি আপনাকে এই যে এখানে বলছি দেখেন, আর দ্য কি কে লিখেছে, মানে হচ্ছে দ্য গার্ডিয়ান নিউজ পেপার। আর এখানে কি লিখেছে দেখেন, ক্যাটালিস্ট। ক্যাটালিস্টটা কে লিখেছে বলেন তো? ক্যাটালিস্টটা লিখেছে আল জাজিরা পত্রিকা। এবং আপনি কতভাবে লিখতে পারেন দেখেন, দ্য ইয়ং জেনারেশন, ইউথ লিখতে পারেন, দ্য ইউথ লিখতে পারেন। সবগুলোই আপনার প্লুরাল ফর্ম। কি প্লুরাল ফর্ম? এখন দেখেন, আসেন এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি, সিরাজ, মনিরা, হুমায়রা। আচ্ছা, আপনারা একটু কাজ করেন, আপনারা হচ্ছে আমার ক্লাসটা শেয়ার দেবেন, ঠিক আছে? শেয়ার দেবেন, ইচ্ছা করে শেয়ার দেবেন। শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে কিছুক্ষণের জন্য রাখেন, আপনি পরে কেটে দিন। আচ্ছা দেখেন, এই সেন্টেন্সটাও আপনি যেটা যেখানে আছে সেটা সেখানে রেখেই অনুবাদ করবেন। এইটা না যে এইটার পর ওইটা, ওইটার পর ওইটা, এরকম না। দেখেন, শুধুমাত্র এইটা মনে রাখবেন যে আমি সাবজেক্টের পরে ভার্ব বসাবো, সাবজেক্টের পরে ভার্ব বসাবো। তো আগে আমরা নর্মালটা দেখবো, তারপরে ইডিওমেট্রিক দিয়ে দেখবো। হ্যাঁ, তো দেখেন, তারা ইংলিশ কি? তারা হচ্ছে সাবজেক্ট। আর বাংলা সেন্টেন্সে আপনার মাথায় যেটা আসবে বা লিখায় যেটা থাকবে, সেখানে সর্বশেষ যেটা আছে সেটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে? যোগায়। এখন দেখেন, এখন আমরা এইটার ইংলিশ করব, যে তারা কি যোগায়, এইটার ইংলিশ করব। আচ্ছা, একটু আমাকে একটু বলেন। হ্যাঁ, প্রভাবক, ভেরি ইফেক্টিভ ক্লাস। হাসান মাহমুদ, আচ্ছা, দ্য ড্রাইভিং ফোর্স। আচ্ছা স্যার, আচ্ছা আমরা ওটা দেখেছি ভাই। প্র্যাকটিস শিটটা দেখানো যাবে? প্র্যাকটিস শিট দেখবেন মানে প্র্যাকটিস করার জন্য দেখবেন? আচ্ছা, প্র্যাকটিস তো আমরা একদম শেষের দিকে আপনাকে দিয়েছি। এই যে দেখেন, আমরা একদম শেষে আপনাকে প্র্যাকটিস করতে দিয়েছি, প্রত্যেকটাই আপনাকে শেষে প্র্যাকটিস করতে দিয়েছি। ধরেন আমাদের এটা হয়ে গেল, এরপরে আপনাকে এই যে প্র্যাকটিস করতে দিব। অ্যান্ড এই যে প্র্যাকটিস শিটের মধ্যে দেখেন, আপনাকে আমরা হেল্প করে দিচ্ছি যে আপনি ঈদের বদলে কি লিখবেন, অ্যাক্ট অ্যাজ দ্য ব্যাকবোন। আপনি ক্রিয়েটের বদলে কি লিখবেন, গিভ অ্যাজ রাইস। আরও আছে, আপনি যদি আরও দেখেন, ধরেন আপনি এইটা করবেন, এইটা এখন আপনি ইংরেজিতে অনুবাদ করবেন। তো এর জন্য আপনার কি দরকার? নর্মাল ওয়ার্ডও দরকার, সাথে ইডিওম অ্যান্ড ফ্রেজও দরকার। তো এই যে প্র্যাকটিস শিট দেখেন, ইডিওমেটিক ভার্ব, এখানেই আমাদের হোমওয়ার্কস। হ্যাঁ, তো ভূমিকা পালন করে, এর ইংলিশটা আমরা কি লিখি, প্লেজ আ রোল। আচ্ছা, যদি আমরা ওইটা না লিখি, আমরা লিখি টেক্স দ্য লিড ইন, তাহলে কিন্তু সেন্টেন্সগুলো ছোট ছোট হয়ে যায়। আমি দেখাচ্ছি, এখনই দেখাবো আপনাদেরকে। দেখাতে থাকলে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে? সো আচ্ছা, এখন আসেন, এখন আমরা তো এখানে শিখতেছি না, আমরা কোথায় শিখবো? আমরা উপরে চলে যাব, একদম উপরে চলে যাব। হ্যাঁ, একদম উপরে চলে যাব। এটা একটু হয়েছে আমাদের। আচ্ছা, একটু উপরে চলে যাই। হ্যাঁ, এই কোথায় ছিলাম? এইখানে ছিলাম, দেখেন এইখানে ছিলাম। এখন কোথায় দেখেন, এটা সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে আপনি কি লিখবেন? সাবজেক্টের পরে আপনি লিখবেন হচ্ছে ভার্ব। এখন দেখেন, তারা ইংলিশটা কি? আপনারাই বলবেন। তারা ইংলিশ কি? দে। আর যোগাই ইংলিশ কি? যোগাই ইংলিশ অনেকভাবে হবে, কিন্তু আমি একটা ভাবে এখন আপনাকে দেখাবো, কন্ট্রিবিউট। কি দেখাবো? কন্ট্রিবিউট। আর আমার ক্লাস করলে আপনার গ্রামার নিয়ে গ্রামার 3000 ভোকাবুলারি আপনার মুখস্থ হয়ে যাবে অনায়াসে। হ্যাঁ, আচ্ছা, রিটেন কোর্স আছে আপনাদের অবভিয়াসলি। হ্যাঁ স্যার, আমি IELTS করব, তো আপনার ক্লাস কি আমার হেল্প হবে? অবভিয়াসলি। আমি সব থেকে বেশি বা আমাদের এই কোর্সটা সব থেকে বেশি স্ট্যান্ডার্ড। ইভেন IELTS-এর জন্য সব থেকে বেশি স্ট্যান্ডার্ড। IELTS-এর আপনার রাইটিং পার্টের জন্য খুবই ইফেক্টিভ, ইভেন দো যে আপনার রিডিং পার্টের জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনি এটা নিয়ে চিন্তাই করেন না যে এটা হবে কি না, এটা হবে মানে হবের উপরে, ঠিক আছে? আচ্ছা দেখেন, কন্ট্রিবিউট এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে। এটা নাউন ফর্ম হচ্ছে কন্ট্রিবিউশন, মানে হচ্ছে যোগান দেওয়া। কন্ট্রিবিউশন তো বসানো যাবে না, কারণ আপনাকে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। আপনাকে সাবজেক্টের পরে কি ভার্ব বসাতে হবে, এই জন্য আমি বললাম দে কন্ট্রিবিউট। বুঝে গেছে? কন্ট্রিবিউটটা হচ্ছে ভার্ব। এখন এটা বসানো হয়ে গেছে। এখন আপনি চিন্তা করছেন আমি এখান থেকেও শুরু করব, অথবা ওই পিছন থেকেও শুরু করব। ভাইরে, আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে শুরু করেন। হ্যাঁ,
আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করেন। দেখেন আমি বললাম সমাজের বিভিন্ন খাতে, আমি এখান থেকে শুরু করব, করেন, সমস্যা কি? সমাজের বিভিন্ন খাতে। আচ্ছা এখন ধরেন এখানে র আছে, এইখান থেকে শুরু করবেন, তো সমাজের কথাতে তো সমাজটা লেখা যাবে না, এটা আগে লেখা যাবে না, কেন? এখানে র আছে, তো এটা পরে লিখতে হবে। আর বিভিন্ন খাতে ইংলিশটা আগে লিখতে হবে। তো আপনি এখানে দেখেন কন্ট্রিবিউট ইন লিখবেন বা টু লিখবেন, দুটাই একটা বসালেই হবে। এখানে টুও বসতে পারে, কন্ট্রিবিউটের সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইউজ হয় কন্ট্রিবিউট টু, কি ইউজ হয়? কন্ট্রিবিউট টু ইউজ হয়। সো আপনি টুও বসাতে পারেন, ইনও বসাতে পারেন। আমি কন্ট্রিবিউট টু দিলাম, ধরেন টু দেওয়ার পরে দেখলাম যে বিভিন্ন বিভিন্ন ইংলিশ আপনি ডিফারেন্ট বসাতে পারেন, ভ্যারিয়াস বসাতে পারেন, আরও অনেকগুলো বসাতে পারেন। আমি এখানে ভ্যারিয়াসটা ইউজ করবো, আমার কাছে ভ্যারিয়াসটা একটু বেশি সুন্দর লাগে, এই জন্য আমি ভ্যারিয়াস ইউজ করবো। আপনার কাছে যদি ডিফারেন্টটা বেশি সুন্দর লাগে তো আপনি ডিফারেন্ট ইউজ করবেন, ওই যে ডিফারেন্ট ভুল উচ্চারণ যেটা, ওইটা। হ্যাঁ, তো তারপরে কি খাত? খাত কি? ইংলিশে লিখতে হবে, খাত ইংলিশ হচ্ছে সেক্টর। আচ্ছা আরও একভাবে লেখা যায়, আমাদের তো ফিক্সড এক্সপ্রেশনের উপরে একটা ক্লাস আছে, আপনারা সবাই জানেন যে আমাদের আচ্ছা ব্যাংক পরীক্ষায় রিটেনের কোনো ব্যাচ আছে? আচ্ছা আমি আপনাকে বলি, আমাদের যে ইংলিশ ব্যাচটা আছে এ আপনার ব্যাংকের জন্য সব কিছু হয়ে যাবে, বিসিএস রিটেনের জন্য, ব্যাংক রিটেনের জন্য সহকারে বাকি যত রিটেন আছে বাংলাদেশে সকল রিটেন, ইভেন আইএস রিটেনটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। এর কথা হচ্ছে শুধুমাত্র আর্গুমেন্ট রাইটিংটা আপনার কমপ্লিট না হলেও আমরা আর্গুমেন্ট রাইটিংয়ের ফরম্যাট আপনাকে দিয়ে দিব, ফরম্যাট অনুযায়ী আপনার এই সম্পর্কে দেখেন কেন হবে আমি আপনাকে যদি বলি। এই যে দেখেন এইখানে আমাদের 35টা টপিকস আছে, আপনি এই যে প্রথম থেকে দেখবেন, এই যে দেখেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যেটা আপনার কি বলে এটা রুটিনে কী শেখাবো, সব বড় বড় সাবজেক্ট দিয়ে ক্লাইমেট চেঞ্জ, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে চেঞ্জ। আজকে তো ইডিওমেটিক ক্লাস চলছে, যে 8 নম্বরের যেটা ইডিওম অ্যান্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, শুট, প্লাস্টিক ব্যাগ, বি ব্যান্ড, কিন্তু এটা আজকে আমরা শেখাইনি, আজকে অন্য টপিক্স নিয়ে এসেছি। এই টপিক্সের উপরে, এই যে এই টপিক্সের উপরে, কোন টপিক্স? এই যে এই টপিক্সের উপরে আপনাকে 6টা প্র্যাকটিস শিট দেওয়া হবে। এই প্র্যাকটিস শিটগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, মানে হোমওয়ার্কস, এই প্র্যাকটিস শিটগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার কাছে আরামে সব কিছু হয়ে যাবে। আপনার এই টপিক্স 6টা টপিক্সের উপরে প্র্যাকটিস করলে আপনার এইটা আপনাকে আলাদা করে কোনো বই থেকে পড়া লাগছে না। ইভেন ক্যান আই রিপ্লেস, এআই রিপ্লেস হিউম্যান জবস, এইটা তো খুব বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? যে সিনিয়র অফিসারে আসছিল, তো দেখেন এইগুলো আবার 4টা প্র্যাকটিস শিট দেওয়া হবে। এই 4টা প্র্যাকটিস শিট এই পুরোটাকে আপনাকে কাভার করে দিবে। আর কি দিয়ে শেখানো হবে? ন্যারেশন দিয়ে এটা শেখানো হবে। তো প্রত্যেকটা টপিক্স হবে বেসিক, অ্যাডভান্স, ড্যাশ। আপনি যদি একটু উপরে নিচে যান, এই যে দেখেন আমি যদি একটু উপরে নিচে যে আপনাকে দেখাই, একটু নিচে চলে যায়, একদম নিচে চলে যায়, হ্যাঁ এই যে দেখেন অ্যাডজেক্টিভ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। কি শেখানো হবে? গ্রিন ইকোনমি। এই যে উপরে দেখেন ব্লু ইকোনমি আছে, প্র্যাকটিস ক্লাস 5-এ ব্লু ইকোনমি আছে। আর অ্যাডজেক্টিভ দিয়ে শিখবো আমরা গ্রিন ইকোনমি। আর প্র্যাকটিস ক্লাস, এই প্র্যাকটিস শিট দেওয়া হবে এখানে 4টা। এই প্র্যাকটিস শিট এইটার উপরে দেওয়া হবে, কোনটার উপরে? এই গ্রিন ইকোনমির উপরে 4টা প্র্যাকটিস শিট দেওয়া হবে। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার বিসিএস ব্যাংকের যতগুলো আছে এখানে দেখেন, এর বাইরে আপনার আর নাই। এখানে 30টা দেওয়া আছে, আর 5টা আমরা নতুন যুক্ত করব। এখানে মোট হচ্ছে 30টা দেওয়া আছে, যেমন কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ কতবার এসেছে পরীক্ষায়, তাই না? সো এখানে 30টা দেওয়া আছে, আর আমরা এখানে যোগ করবো যে দেখেন ক্লজ মার্কার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, সেটাতেও কিন্তু ওয়াস্ট ম্যানেজমেন্ট ইন আরবান এরিয়াস, এইটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। সো আমাদের আর 30টা টপিক্স হইলে ওই 30টা টপিক্সও কমপ্লিট হয়ে যাবে। এইটাই আমরা আপনাকে বোঝাতে চাচ্ছি, বুঝতে পেরেছেন? দেখেন তাহলে আপনার আর কোনো কিছু লাগছে না, শুধুমাত্র লাগছে আর্গুমেন্টের যে ট্রামটা আছে সেই ট্রামটা শুধুমাত্র আমরা আপনাকে দেখাবো, আর এইখান থেকে আর্গুমেন্ট রাইটিংয়ের আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা হবে না কোনো। আসেন এখন গেল ভ্যারিয়াস সেক্টর। হ্যাঁ, নতুন ধারণা ও উদ্ভাবনী শক্তি। নতুন ধারণা ইংলিশটা কী হবে? আপনারা একটু ট্রাই করেন, নিজেরাও একটু কমেন্টস বক্সে জানান যে নতুন ধারণা ইংলিশটা কী হবে। আচ্ছা, দে অ্যাড নিউ কনসেপ্ট, গুড, খুবই দারুণ। তারা নতুন ধারণা উদ্ভাবনী শক্তি যোগায় না, এই অ্যাড আপনি বলতে পারেন, সমস্যা নেই, এটা খুবই দারুণ হয়েছে। আমরা শামীম হোসাইন, খুবই দারুণ। হ্যাঁ, প্র্যাকটিস শিট ছাত্রীদের দিবেন। হ্যাঁ, আজকের প্র্যাকটিস শিটটা তো ফ্রি, আজকে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা আজকে প্র্যাকটিস করে আমাকে হোমওয়ার্কসটা জমা দিবেন, আমি হোমওয়ার্কসটা দেখবো আপনাদের কেমন হয়েছে। এর পাশাপাশি আমি আপনাকে আরও কিছু ডেভেলপমেন্ট দিয়ে দিব, আপনার খাতা দেখব, এবং খাতাটা কি আপনার কাছে যাবে? আমরা একটা গুগল ড্রাইভসে দিয়ে দেবো, যার নামগুলো আছে নামগুলো খাতা অনুযায়ী যাবে, যে যারটা ডাউনলোড করতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, এখন ধরেন আপনার খাতা একজন মেয়ে দেখতে চাচ্ছে, বা একজন মেয়ের খাতা একজন ছেলে দেখতে চাচ্ছে, তো দেখবে, সমস্যা কোথায়? সমস্যা নেই, মানে এমন না যে সবার হাতের লেখা খারাপ একটা বিষয় আছে। দেখেন কেউ কারো খাতা দেখে না, সবাই সবার নিজের খাতাটাই দেখে। আর যাদের একটু বেশি কিউরিয়াসিটি তারা দেখে যে আমারটা থেকে ওরটা কত বেটার। যাই হোক, এখন আসেন,
এখন নতুন ধারণা ইংলিশ হচ্ছে নিউ কনসেপ্ট বলতে পারেন, নিউ আইডিয়া বলতে পারেন। ধরেন আমরা বললাম যে নিউ কনসেপ্ট। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস শেখাই। এই যে নিউ কনসেপ্ট বললাম না, আপনারা পত্রিকার দিকে তাকায় দেখবেন নিউ কনসেপ্টটা কিন্তু অনেকগুলো পত্রিকা দেয় না, তারা দেয় ফ্রেশ কনসেপ্ট বা ফ্রেশ আইডিয়া। ফ্রেশ কনসেপ্ট, ফ্রেশ কনসেপ্ট, ফ্রেশ কনসেপ্ট বা ফ্রেশ আইডিয়া যেটাকে বলা হয়, এই দুইটা দেয়। তো নতুন ধারণা এবং উদ্ভাবনী শক্তি, এই উদ্ভাবনী ইংলিশ হচ্ছে ইনোভেশন। কিন্তু এখানে যেহেতু আমাদের এখন এটাকে কি বানাইতে হবে, আপনি এখানে দিলেন না যে এটাকে এখন আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে, তো ইনোভেশনকে আমরা ইনোভেটিভ বানাই দেব। হ্যাঁ, কেন ইনোভেটিভ বানাবো দেখেন, এই যে ইনোভেটিভ, কেন ইনোভেটিভ বানালাম, কেন এটাকে অ্যাডজেক্টিভ বানালাম, কারণ এরপরে পাওয়ার এই কথাটা হচ্ছে নাউন, পাওয়ার কথাটা লিখলাম এটা হচ্ছে নাউন, তো নাউনের আগে আপনাকে এটা অ্যাডজেক্টিভটা বসাতে হবে। এগুলো নিয়ে ঝামেলা বোধ করেন না যে গ্রামার শিখতে হবে নাকি। দেখেন, প্রথমত আমি আপনাকে গ্রামারটা বলে দিচ্ছি, আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন আপনার আর গ্রামার মনে রাখতে হবে না। আমরাও মনে রাখিনি এখন আর গ্রামার, কিন্তু দেখানোর ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি যে এটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসান। তাই এটা ইনোভেশন থেকে ইনোভেটিভ বানিয়ে দিয়েছি। এখন আসেন ইনোভেটিভ, পাওয়ার, আর কোনো কিছু আছে? আচ্ছা, অ্যান্ড লিখতে ভুলে গেছি, যে ও এর বদলে কি লিখতে হয়, অ্যান্ড লিখতে হয় না, তো অ্যান্ড লিখেন, অ্যান্ড ইনোভেটিভ। আচ্ছা, আপনি যদি অ্যান্ড না লিখেন, অ্যান্ডের বদলে কি কি লেখা যায় আপনারা জানেন কি? অ্যান্ডের বদলে কি কি লিখলে সুন্দর লাগে? অ্যান্ড না লিখলাম না, ধরেন নিউ কনসেপ্ট, হ্যাঁ নিউ কনসেপ্ট, ফ্রেশ কনসেপ্ট। অ্যান্ড ছাড়াও অ্যাজ ওয়েল অ্যাজ লিখবেন, ওইটা লিখতে খুবই দারুণ। অ্যান্ডের বদলে কি লিখবো? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যান্ডের বদলে এইটা লিখলে দেখতে সুন্দর লাগে। আপনি যদি এইখানেই লিখতেন, ধরেন আমরা বললাম দ্য কন্ট্রিবিউট ইন অথবা টু, টুটা বসালাম অ্যাপ্রোপ্রিয়েটের জন্য, ভ্যারিয়াস সেক্টরস, নিউ কনসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনোভেটিভ পাওয়ার, এইভাবেও বসাতে পারেন। আবার আপনার কাছে শুধুমাত্র আপনি মনে রাখবেন যে আপনার সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাবেন। আবার আপনি কি করতে পারেন, ধরেন এই সাবজেক্ট লিখলেন, ভার্ব লিখলেন, সাবজেক্ট ভার্ব পাশাপাশি বসালেন, বসানোর পর পিছন দিক থেকে আসলেন যে নতুন ধারণা, উদ্ভাবনী শক্তি, তারপরে বিভিন্ন খাত, এটাও লিখতে পারেন। মানে দেখেন আমি আপনাকে বলি, এটা সাবজেক্ট কি এইটা, আর এটার ভার্ব কি এইটা। এখন আপনি চিন্তা করছেন ইন ভ্যারিয়াস সেক্টরটা পরে লিখবো, আগে লিখবো নিউ কনসেপ্ট অ্যান্ড ইনোভেটিভ পাওয়ার টু ভ্যারিয়াস সেক্টর। এখন টুটা এখানে আপনার এই কন্ট্রিবিউটের জন্য টু বসছে, কিসের জন্য? কন্ট্রিবিউটের পরে আপনি একটা ভার্ব বসাতে চাচ্ছেন, এই জন্য টুটা বসছে। এই টুটা আবার পরে যায় যখন বসাবো, তখন আপনি বলেন এটা টু আসলো কেন, কেন আসলো? এই যে দেখেন কন্ট্রিবিউটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু আসলো, এটা আপনি পরে নিয়ে যা বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা পরে নিয়ে যা বসান, টু ভ্যারিয়াস সেক্টর। ওকে, ডান, কাহিনী শেষ। এখন আসেন পত্রিকা, আমাদের কাহিনী কি, পত্রিকা কিভাবে এটাকে আইডেন্টিফাই করে। দেখেন, উপরেরটা হচ্ছে দ্য গার্ডিয়ান পত্রিকার, নিচেরটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম পত্রিকার। এর পরের দিন আমরা পত্রিকার তারিখ পর্যন্ত দিয়ে রাখবো যে কোন তারিখের পত্রিকা। আসেন এখন এখানে দেখেন, ব্রিং ফ্রেশ, ব্রিং ফ্রেশ, আমরা কি লিখলাম? কন্ট্রিবিউট। আরেকজন এখানে লিখেছিল অ্যাড নিউ আইডিয়া, ব্রিং ফ্রেশ আইডিয়া। এই যে দেখেন পত্রিকা কি লিখেছে? ফ্রেশ আইডিয়া। কোন পত্রিকা? দ্য গার্ডিয়ান পত্রিকা। কোন পত্রিকা? দ্য গার্ডিয়ান পত্রিকা। দ্য গার্ডিয়ান পত্রিকা লিখেছে, কি লিখেছে? ব্রিং ফ্রেশ আইডিয়াস। অনেকগুলো আইডিয়ার কথা বলা হচ্ছে, আমরা একটা আইডিয়া বলেছিলাম, একটা কনসেপ্ট বলেছিলাম। অ্যান্ড ইনোভেশন, এই যে দেখেন একটা নাউন ইউজ করছে তারা, কেন কেন তারা নাউন ইউজ করেছে? কারণ দেখেন এরপরে কি পাওয়ার কথাটা লেখা আছে, পাওয়ার একটা নাউন। এখানে যদি আমার একটা নাউন পাওয়ারটা বসাই দিতাম, তাহলে এটা হয়ে যেত ইনোভেটিভ। কিন্তু এখানে পাওয়ার কথাটা মানে ইনোভেশন মানে কি, এই যে উদ্ভাবনী শক্তি, শক্তি কথাটা এরা বসায়নি, এই জন্য ইনোভেশন এটাকে নাউন বানিয়ে দিয়েছে। আর দেখেন এখানে আমরা লিখেছিলাম ভ্যারিয়াস সেক্টর, তারা লিখেছে কি ডিফারেন্ট সেক্টর, ডিফারেন্ট না, খবরদার এটা মাথায় রাখবেন, ডিফারেন্ট বলে কোনো কিছু নাই পৃথিবীতে। অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ তানবীর লিখেছেন স্ট্যান্ড অ্যাট দ্য হেল, না হেলম, 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 হেল, এই যে হেলম, ওই হেল মানে তো জাহান্নাম, হেল, HELM, হেল, হ্যাঁ হেল না, হেল না, হেল। ওকে, হ্যাঁ স্ট্যান্ড অ্যাট দ্য হেলম, হেল এর মানে হচ্ছে আপনাকে কি বলা হচ্ছে, মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে, মূল চালিকা শক্তি। স্ট্যান্ড অ্যাট দ্য হেল মানে কি, মূল চালিকা শক্তি। স্ট্যান্ড মানে আপনি কোনো একটা জিনিসের জন্য স্ট্রংলি দাঁড়িয়ে আছেন, স্ট্যান্ড করে আছেন, মানে আপনি মূল চালিকা শক্তি। যেমন আমাদের এই যে কি বলে
বৈষম্য বিরোধী আন্দোলনে স্ট্যান্ড অ্যাট দ্য হেলম কারা ছিল, স্ট্যান্ড অ্যাট দ্য হেলম কারা ছিল? আপনি দেখবেন যে নিউ ইয়র্ক টাইম তাদেরকে নিয়ে স্ট্যান্ড অ্যাট দ্য হেলম লিখে দিয়েছিল, তাই না? নিউ ইয়র্ক টাইম লিখে দিয়েছিল। সো ওই জিনিসটাই জাস্ট হচ্ছে আমরা নিয়ে আসছি, কারণ আমরা, আপনারা জানেন আমি পত্রিকা পড়াই। আচ্ছা, মেহেদী রাসেল আমরা পড়ছি, এবং হীরালাল সরকার টুগেদার উইথ, হ্যাঁ টুগেদার উইথটা আসলে না, অ্যাজ ওয়েল অ্যাজটা দিবেন, অ্যাজ লং অ্যাজ ওয়েল অ্যাজ এগুলা দিবেন, হ্যাঁ টুগেদার উইথ মানে একসাথে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন আমরা কন্ট্রিবিউশনটা কোথা থেকে নিয়ে আসছি, নিউ ইয়র্ক টাইম থেকে নিয়ে আসছি, দেয়ার কন্ট্রিবিউশন। নিউ ইয়র্ক টাইম কি বলেছে, দেয়ার কন্ট্রিবিউশন দিয়ে শুরু করেছে, এক্সট্রাভাবে ইনক্লুডেড এই কথাটা এক্সট্রাভাবে তারা লিখেছে। এইটা আহামরি কোনো কিছু না, এটা এক্সট্রা, এটা হচ্ছে এইটাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার, সেন্টেন্স ইনহ্যান্সার। আচ্ছা এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে আপনাদের কোনো ক্লাস হবে কি? সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে আপনাদের কোনো ক্লাস হবে কি? দেখেন আমাদের যারা পেইড ব্যাচে ক্লাস করছে তারা সব জানে, এই যে এইখানেও কিন্তু আমাদের সেন্টেন্স ইনহ্যান্সারের ক্লাসও আছে, এখানেই আছে। আপনি ও নিচে যাইতে থাকবেন, এখানেই লেখা আছে যে সেন্টেন্স ইনহ্যান্সারের একটা ক্লাস আমরা কিন্তু আপনাদের জন্য দিয়ে রেখেছি। এখন এই যে এখানেই আছে, এই যে পেয়ে গেছি, দেখছেন? এই যে দেখেন সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। কী শিখবো? চ্যালেঞ্জ ইন ইনশিওরিং কোয়ালিটি এডুকেশন ইন বাংলাদেশ। সো এই জায়গাতে সেন্টেন্স ইনহ্যান্সারটা খুবই সুন্দর করে ইউজ করবো। তো ওরা হচ্ছে সেই সেন্টেন্স ইনহ্যান্সার ইউজ করেছে, এগুলো হচ্ছে বাড়তি কথাবার্তা, বুঝতে পেরেছেন? সো আসেন এখন আমরা এখানে দেখতে চলে যাই, এটা হচ্ছে সেই সেন্টেন্স ইনহ্যান্সার। তো নিউ আইডিয়াস, তারা তো নিউ আইডিয়াস লিখেছে, ফ্রেশ আইডিয়া লিখেনি। নিউ আইডিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ, আমরা কি লিখেছি বলেন তো? ইনোভেশন বা ইনোভেটিভ, তারা লিখেছে ক্রিয়েটিভ, এটাও অ্যাডজেক্টিভ। কেন? কারণ এরপরে ওরা এনার্জি লিখে একটা ভার্ব দিয়েছে, এনার্জি মানেও তো শক্তি, তাই না বলেন? তো আমরা কি লিখেছিলাম? পাওয়ার। তারা কি লিখেছে? ক্রিয়েটিভ এনার্জি, ক্রিয়েটিভ এনার্জি। এরপরে তারা একটা অ্যাক্রোজ প্রেপোজিশন ইউজ করেছে। অ্যাক্রোজের মানে হচ্ছে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাওয়া। গত একটা ক্লাসে আপনাদেরকে, গত পরশু একটা ক্লাস দেওয়া হয়েছে, সেই ক্লাসে আপনারা একটু সুন্দর করে দেখে আসবেন কেন অ্যাক্রোজ লিখেছি, কেন অ্যালং লিখেছি। এখন অ্যাক্রোজ মানে পুরোটা, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, আর অ্যালং হচ্ছে পাশ দিয়ে কুটকুট কুটকুট করে যাওয়া, বুঝতে পারছেন? মানে এই টাইপসের আর কি। তো ওই যে বর্ডারের পাশ দিয়ে এরকম করে হেঁটে যায়, ওগুলো সবগুলো নিউজে দেখবেন অ্যালং লেখা আছে। সো এই যে অ্যাক্রোজ লিখেছি, অ্যাক্রোজ ভ্যারিয়াস, ভ্যারিয়াস মানে কি? অনেকগুলো। আমরা কি লিখেছিলাম? ভ্যারিয়াস সেক্টর। আর এরা কি লিখেছে দেখেন? ভ্যারিয়াস ফিল্ড। আমার ওই যে গতকালকেরই একটা ক্লাসে, গত বৃহস্পতিবারের একটা ক্লাসে একটা স্টুডেন্ট বলছিল, হ্যাঁ সেক্টরের বদলে ফিল্ড লেখা যাবে কিনা? হ্যাঁ এই যে দেখেন ফিল্ডস লিখেছে কে? নিউ ইয়র্ক টাইম। তো সেক্টরের বদলে আপনার ফিল্ডস লেখা কিন্তু যাবে। আচ্ছা ইউটিউবে আছে না? এটা কি ইউটিউবে? আচ্ছা 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 আচ্ছা, ইউটিউবে যারা আছেন তারা একটু কমেন্টস করবেন, যারা ইউটিউবে থাকবেন তারাও কমেন্টস করেন। সব জায়গায় আমরা লাইভে আছি, সমস্যা নেই। এখানে ইনক্লুডেড ব্যবহার না করলে তো কন্ট্রিবিউশনকে ভার্ব করতে হবে। হ্যাঁ এখানে ইনক্লুড ব্যবহার না করলে কন্ট্রিবিউশনকে ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। আচ্ছা এইখানে এইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তো তাই পজিটিভ অ্যাডজেক্টিভের জন্য এইখানে আপনাকে নাউন বসানো হয়েছে, তাই এই পুরোটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে, এবং তারপরে এইটাকে হচ্ছে ভার্ব হিসেবে ধরেছে, বুঝতে পেরেছেন? এতটুকু আর কি। এখন যদি আপনি মনে করেন যে এইটাকে ভার্ব হিসেবে ধরবো, তাহলে আপনাকে এই দেয়ারটা বসানো যাবে না, এই দেয়ারটা বসানো যাবে না, আপনাকে দে বসাতে হবে অথবা না বসাতে হবে, এরকম আর কি। কন্ট্রিবিউট এইটা লিখতে হবে, কন্ট্রিবিউট এইভাবে লিখতে হবে, ওই যেটা আগে লিখছিলাম আমরা, কন্ট্রিবিউট এইভাবে লিখতে হবে। হ্যাঁ মানে যদি আমি দেয়ার বসানো যাবে না তখন, আর দেয়ার এটা বসানো যাবে না, এই যে দেয়ার তো পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসাতে হয়, এই জন্য নাউন বসাইছে ভার্বটা। খুব দারুণ, আপনি ধরতে পেরেছেন। অফ সোসাইটি, আপনাদেরকে আমি আরেকটা জিনিস শেখাই, দেখেন এইখানে অফ সোসাইটি সব জায়গায় অফ সোসাইটি লিখেছে। এইটার একটা মূল থিমস আছে, আমরা অফ দ্য সোসাইটি লিখি, এইটা আমাদের একটা সমস্যা আছে। অফ দি সোসাইটি অ্যাকচুয়ালি আপনি যখন গ্রামার মানে প্রতিষ্ঠিত জায়গায় যাবেন, এই যেগুলো হচ্ছে প্রতিষ্ঠিত জায়গা, এখানে আপনি দেখবেন সোসাইটির আগে কোনো আর্টিকেল হিসেবে ইউজ করা হয়নি। সো এইটা আসলে আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। ভ্যারিয়াস ফিল্ড, গুড, ভ্যারিয়াস ফিল্ড, এই যে ভ্যারিয়াস ফিল্ড অফ সোসাইটি, দেখছেন নিউজ পেপারগুলো কীভাবে লিখছে। এবার আসেন, এখন আপনারা যারা আছেন তাদেরকে বলতে হবে, ইউটিউবেও যারা আছেন তারাও বলবেন, যারা ফেসবুকে আছেন লাইভে তারাও বলবেন, এইখানে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব, দুইটাই বলবেন বাংলায়। দেখেন আমি একটু পড়ে দিচ্ছি, যুবকরা শিক্ষা বিজ্ঞান প্রযুক্তিতে অগ্রগতি ঘটিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনারা বলবেন, কারণ কেন দেখেন সব কিছু যদি আমি বলে দিই তাহলে আপনারা কিন্তু শিখতে পারবেন না। তো বাংলাটা বলবেন যে
কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, এইটা আপনারা জানাবেন। হ্যাঁ, আচ্ছা চলেন আপনারা জানাতে থাকেন, আপনারা কমেন্টস বক্সে এখনই জানাবেন, যারাই আছেন কমেন্ট বক্সে জানান। দেখেন আপনার সাথে যখন আমার ইন্টারেক্টিভ একটা সম্পর্ক তৈরি হবে, আলহামদুলিল্লাহ এটার জন্য আপনার কাছে খুবই ভালো লাগবে সব জিনিস নিয়ে। ওকে আসেন, দে অ্যাভেল র আইডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ইনোভেশন অ্যাক্রস সেভারেল ফিল্ডস অফ সোসাইটি। রতন, আপনি কি আমার পেইড ব্যাচের? রতনকে একটু জিজ্ঞাসা করতেছি, আপনি কি আমার পেইড ব্যাচের? এত ওয়ার্ড ভালো জানছেন কিভাবে? আচ্ছা, আমার পেইড ব্যাচে যারা এখন 5টা ক্লাস হয়ে গেছে, একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে আর একটা, তো 5টা ক্লাসে ভালো এই যে এই লেভেলের ছিল, আমি আই থিঙ্ক বুঝতে পারছি না যে উনি আসলে আমার ক্লাসের পেইড ব্যাচের নাকি। আচ্ছা যাই হোক, যারা আছেন আলহামদুলিল্লাহ লিখেন। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? আর ভার্ব কোথায় থাকবে? এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, এর জন্য আমরা দুইটা জিনিস একটু শিখে রাখবো। এইখানে ভার্ব দুইটা আছে, একটা মানে এই যে দেখেন আপনারা বলছেন যে ব্রিং এগিয়ে নিয়ে যাওয়া, এর ইংলিশটা ধরেন হচ্ছে আপনাকে বললেন হচ্ছে ব্রিং প্রোগ্রেসও বলতে পারেন, আর আরেকটা হচ্ছে থ্রু। থ্রু দুইটাই লিখি, থ্রু। আচ্ছা হ্যাঁ, ব্রিং ফরওয়ার্ড মানে এগিয়ে নিয়ে আসা, মানে ধরেন আপনি একটা কোনো জিনিসকে আগায় নিয়ে আসছেন, সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড। আর এতে থ্রু ফরওয়ার্ড মানে হচ্ছে কোনো জিনিসকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, থ্রু ফরওয়ার্ড। থ্রু ফরওয়ার্ড মানে হচ্ছে আপনি কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দুইটা দেখেন, এগিয়ে নিয়ে আসা, এগিয়ে নিয়ে আসা, একটু লিখে রাখেন, নোট করেন, এগিয়ে নিয়ে আসা। আচ্ছা, আমি এতবার কেন বলছি জানেন? এতবার বলার কারণ হচ্ছে আপনাদের মাথার ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। আর এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বাস করেন আপনারা যখন যারা রিটেন এক্সাম দিবেন, মাথা খারাপ হয়ে যাবে ওই শিখতে শিখতে। ওই রুলসের মধ্যে থাকলে, রুলস পড়াইলে রুলসের মধ্যেই থাকবেন, রুলস থেকে জীবনে বের হতে পারবেন না। বাট আমার এই ফ্রি হ্যান্ড রাইটিং একদম বাস্তবিক ফ্রি হ্যান্ড রাইটিং, এইখানে আপনি রুলসও শিখছেন, পাশাপাশি আপনি বাস্তবিক ব্যবহারও করে নিয়ে যাচ্ছেন। দেখেন এগুলো জিনিস কি আপনি রুলসের মধ্যে পাবেন নাকি? এগুলো জিনিস রুলসের মধ্যে নাই। তো ব্রিং ফরওয়ার্ড মানে কি? এগিয়ে নিয়ে আসা। আর থ্রু ফরওয়ার্ড মানে এগিয়ে নিয়ে যাওয়া। এখন বলেন তো এখানে কোনটা বসাবো? থ্রু ফরওয়ার্ড অর ব্রিং ফরওয়ার্ড, কোনটা বসাবো? ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে, তো এই যে দেখেন সামনের দিকে, এই পর্যন্ত, এই পর্যন্ত হবে। ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যায় বা সামনের দিকে এগিয়ে নিয়ে আসে। যাই হোক, যেটা এখন কোনটা বসবে আপনারা বলেন তো? ভার্ব এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, ভার্ব এগিয়ে নিয়ে যাওয়া। আমি অনেকজনকে দেখতে পাচ্ছি, যেমন আমি হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে প্রিয়া দাসকে দেখতে পাচ্ছি, সে সঠিক অ্যান্সার দিয়েছে। যুবক হচ্ছে সাবজেক্ট, তালহাকে দেখতে পেরেছি, তাবিরকে দেখতে পেরেছি, এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ রতন, আমি বুঝে নিয়েছি, আপনার রাইটিং স্কিল দেখেই বুঝে নিয়েছি। হ্যাঁ রতন, রতন আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আজকে তো ওদের পেইড ব্যাচের ক্লাস নাই, কালকে আছে। আচ্ছা, আমাদের দুইটা পেইড ব্যাচ লঞ্চ হচ্ছে, একটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে, একটা হচ্ছে রাত 9টা থেকে। এটা হচ্ছে অনলাইনে। আর অফলাইনে আমাদের পান্থপথে আর একটা পেইড ব্যাচ লঞ্চ হচ্ছে অফলাইনে। এইখানে প্রতি 20 জন করে, 20 জনের সিট আছে, 20 জন করে আমরা বসাবো। আমাদের 20 জনের করে 2টা রুম আছে, সমস্যা নাই। তো 20 জন করে আমাদের থাকবে। তো এইখানে আপনি সরাসরি আমার সাথে এই যে এইখানেই বসে যাবেন, আমার সাথে সরাসরি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সরাসরি শিখলে কী হবে, আপনার সাথে আমার ইন্টারাক্টিভ সম্পর্কটা আরও বেশি বেড়ে যাবে এবং আপনি আমার থেকে একদম সরাসরি হেল্প পাবেন ইনশাল্লাহ। এটা পান্থপথে, পান্থপথে। হ্যাঁ যুবক, আমরা দেখেছি অনেককে, শীত সরকার, তারপর হচ্ছে থ্রু ফরওয়ার্ড। হ্যাঁ থ্রু ফরওয়ার্ড, দেখেন এই জিনিসগুলো একটু লিখে রাখবেন, কারণ আমি অনেক বেশি পরিমাণে এক্সাম দিয়েছি, অনেক বেশি পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিং শিখেছি, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করাতে এগুলো জিনিসগুলো আসছে। বাট আপনি যখন শিখতে যাবেন তখন আপনার কাছে এগুলো থাকে না। হ্যাঁ, সবগুলো তো আর বইয়ে থাকে না, এগুলো হচ্ছে বইয়ে থাকে না, এগুলো আমাদের শেখার মাধ্যমে। তাহলে আমি এখন কি করব, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পর আমরা একটা ভার্ব বসাবো, ঠিক আছে? তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া পুরোটাই চলে আসে, এগিয়ে নিয়ে যাওয়াটাই ভার্ব, বাট আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, পুরোটাই আপনাকে একটা সিস্টেমের মধ্যে লিখতে হবে। তো যুবকরা ইংলিশ কি হবে? ইউথ বলতে পারেন, দ্য ইউথ বলতে পারেন, যেটা ইচ্ছা। এই যুবকরাই মানে যুব সমাজ, দ্য ইউথ, দ্য ইউথ। এরপরে কি হবে? সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো নিয়ে যাওয়া ইংলিশ হচ্ছে থ্রু ফরওয়ার্ড, থ্রু ফরওয়ার্ড। তো থ্রু ফরওয়ার্ড মানে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি। তো এই যে সাবজেক্ট হয়ে গেল আর এই যে ভার্ব হয়ে গেল,
এই যে সাবজেক্ট হয়ে গেল, এখন এই যে ভার্ব হয়ে গেল, আর কি পাশাপাশি কোনোটা বসাতে হবে না? বসাবেন না, সমস্যা কি? আপনি এক কাজ করেন, আমরা তো সবসময় এই যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে করতেছি। এবার পিছন দিক থেকে আসি, দেখি মিলছে নাকি। জাতিকে, দ্য ন্যাশন, ন্যাশনের আগে দি বসাবেন, দ্য ন্যাশন, দ্য ন্যাশন, মাথায় রাখবেন তো, দ্য ন্যাশন। আচ্ছা, তারপরে দেখেন এই যে, ও আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে শিখতে হবে, এই যে ঘটিয়ে, হটিয়ে, ঘটিয়ে, হটিয়ে, আবার একটু একটু ওইখানে আপনারা লিখবেন, হ্যাঁ, এই যে ঘটিয়ে, হ্যাঁ সরি ঘটিয়ে, আচ্ছা এই যে ঘটিয়ে লিখবেন, ঘটিয়ে, আর এই যে হটিয়ে, এই কথাগুলো লিখবেন, যে একে হটিয়ে ওই রাজা হয়ে গেল, এরকম না? আপনারা যারা হিস্ট্রিতে ইংরেজিতে পরীক্ষা দিয়েছেন এই জিনিসগুলো খুব লিখেছেন কিন্তু। হটিয়ে, ঘটিয়ে, হটিয়ে, এই কথাগুলো লিখে থাকলে বাই দিবেন, বাই, বাই, তারপরে ওই জিনিসটা বসাবো আমরা, হ্যাঁ। তারপরে আর কি বসাবো এটা পরে, এটা আগে লিখে রাখেন বাস। এখন দেখেন আমরা কি করছি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি ঘটিয়ে, তাহলে বাই বসান আগে, ঘটিয়ে কথাটা লিখা, তাহলে এখন বাই বসান, বাই, হ্যাঁ। এখন দেখেন কি ঘটিয়ে, অগ্রগতি ঘটিয়ে, আপনি বাই লিখলেন, বাই লিখার পরে মেক লিখবেন, কি লিখবেন, মেক, মেক লিখবেন, মেক। এখন মেক লিখবেন না, কেন মেক লিখবেন না? দেখেন মেক লিখলেও হবে, অথবা আপনি প্রোগ্রেস লিখে দেবেন সরাসরি, কোনো সমস্যা নাই, বাই প্রোগ্রেস। কিন্তু বাই তো আমাদের প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর আপনি ভার্ব বসাতে গেলে সে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, বাই মেকিং প্রোগ্রেস। মেকিং না বসালেও চলবে। প্রোগ্রেস মানে কি? প্রোগ্রেস মানে কি? উন্নতি, অগ্রগতি, উন্নতি, অগ্রগতি, এই যে অগ্রগতি বা উন্নতি, আরও আছে ওয়ার্ড এক্সেলারেশন। আপনি যদি কার মতন করে, ওই যে নিউজ পেপারের মতন করে বলতে চান, তাহলে এক্সেলারেশন, এগুলো বসাবেন, ডেভেলপমেন্ট, এগুলো বসাবেন। আচ্ছা, এখন দেখেন কিসে কিসে, শিক্ষাতে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, কিন্তু তে 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 তে, তো তে একটাতে লেখা থাকে, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে, তো একটাতে তে লেখা আছে, তার মানে লাস্টের তের জন্য এখানে আপনি ইন বসালেন, আর কখনো ইন বসাবেন না। এরপরে লিখবেন এডুকেশন। আচ্ছা বলেন তো, এডুকেশনকে আমরা আরেকটা কিওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারি? এডুকেশন, বিজ্ঞান, সায়েন্স, সায়েন্স, প্রযুক্তি, অ্যান্ড ও প্রযুক্তি, অ্যান্ড টেকনোলজি। এই যে আপনাদেরকে একটা জিনিস বলে দিই আপনাকে, হ্যাঁ, এই যে আপনাদেরকে এতদিন ধরে একটা পার্সন শেখাচ্ছে যে এরপরে এই বসবে, ওর পরে ওই বসবে, দেখেন এরপরে কেউ বসবে না, তারপরেও কেউ বসবে না, এইটা মাথায় রাখেন। কারো পরে কেউ বসে না, আপনি শুধু সাবজেক্টের পরে ভার্ব বসান, কারো পরে কেউ বসে না। আপনি এটা মাথায় রাখেন, আগে এটা মাথায় নেন ভাই, কারো পরে কেউ বসে না, সাবজেক্টের পরে ভার্ব বসে, আর কারো পরে কেউ বসে না। আপনার যেটা ইচ্ছা, যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসেন। কিন্তু হ্যাঁ, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উল্টা দিক থেকে আসলে বেশি সৌন্দর্য, সিধা দিক থেকে গেলেও সৌন্দর্য আছে, আপনি সিধা দিক থেকেও বসাতে পারবেন। ধরেন আমি দ্য ন্যাশনটা পরে বসালাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে আমার একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে থ্রু ফরওয়ার্ড, থ্রু ফরওয়ার্ডের পরে টু বসে, ফরওয়ার্ড টু বসে, তো এটা মিস্টেক, এটা না দিলেও চলে, কোনো সমস্যা নেই, এটা আপনি দিন, এটা বাদ, ধরেন এটা বাদ, কোনো সমস্যা নাই। আপনি থ্রু ফরওয়ার্ড লিখেছেন না, হয়ে গেছে কাজ, এটা আধুনিক ইংলিশের লেখা, এই জন্য আমি এভাবে লিখেছি। তো এরপরে টু বসাতে পারবেন, টু বসালে একদম গ্রামাটিক্যাল কারেকশনে চলে যাবে, বুঝে গেছে, একদম গ্রামাটিক্যাল কারেকশনে চলে যাবে। এখন দেখেন আর কিছু আছে? আর কিছু নাই। দেখেন এটা কত সহজ না? আপনারা কি করেন বলেন তো, ওই একটা রুল শিখেন যে শুড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে বড় বড় সেন্টেন্স লেখা শিখি। তারপরে আরও কি কি জানে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ দিয়ে বড় বড় সেন্টেন্স লেখা শিখি। ওরে ভাই, এগুলা কে শেখায়? এগুলোর মধ্যেই থাকে যাবেন সারা জীবন, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন। এই যে দেখেন আজকে আমরা যুব সমাজের যে উন্নয়ন, মানে রোল অফ ইউথ ডেভেলপমেন্ট যেটা আছে, পুরো দেখেন আমরা করছি বসে বসে। আবার যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন আরও 4টা টপিক্সের উপরে, মানে প্র্যাকটিস শিট করবেন, হোমওয়ার্কস করবেন, এই পুরো টপিক্স আপনার পড়াও হয়ে গেছে, আপনি ফ্রি হ্যান্ড রাইটিংও শিখে গেছেন, ঠিক আছে। আর কাহিনীটা কি, আমরা শুধু ইডোমেটিক একটা চেঞ্জ করবো। এখন এই সেন্টেন্সে কি আপনি ইডোমেটিক চেঞ্জ করতে পারবেন? এইটা হচ্ছে আমাদের কথা, হ্যাঁ। এই সেন্টেন্সে কি আপনি ইডোমেটিক চেঞ্জ করতে পারবেন? দেখেন এই সেন্টেন্সে অলরেডি একটা ইডোমেটিক ফ্রেজ বসে গেছে, বারবার ইডোমেটিক দিয়ে চেঞ্জ করলে একটু সমস্যা হয়ে যাবে, যে এইটা বাদেও অন্যটা আপনি চেঞ্জ করতে পারবেন, বাট আমরা এখন চেঞ্জ করব না, হ্যাঁ, বাট আমরা এখন চেঞ্জ করব না, এইটা চেঞ্জ করব না, এইটা চেঞ্জ করব না, পরেরটা চেঞ্জ করব, পরেরটা চেঞ্জ করব। দেখেন এখন দেখেন, উপরেরটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা, নিচেরটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম পত্রিকা, দুইটার সেন্টেন্সে আমরা নিয়ে এসেছি।
তো গার্ডিয়ান পত্রিকা কি বলতেছে দেখেন, দ্য ইউথ ওই একই যা আমরা বসাইছি, পিপুল বসাইছে। প্রোপেল কি, এটা পিপুল হবে, হ্যাঁ ইউথ পিপুল। আচ্ছা প্রোপেল না, এটা একটা ওয়ার্ডই, দ্য ইউথ প্রোপেল দ্য ন্যাশন। ও আচ্ছা হ্যাঁ, এই প্রোপেল মানেটা আমি ভুলে গেছি, খুব একটা মনে নেই। আচ্ছা দ্য ইউথ প্রোপেল দ্য ন্যাশন ফরওয়ার্ড থ্রু। আচ্ছা দেখেন এইখানে দেখেন এই যে ফরওয়ার্ড থ্রু লিখেছে। আচ্ছা আমি একটু আপনাকে লিখে দেখালাম থ্রু ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড থ্রু কেন, দেখেন বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশি তারা থ্রু ফরওয়ার্ডটাই ইউজ করি, থ্রু ফরওয়ার্ডটাই ইউজ করি, ফরওয়ার্ডটাই ইউজ করি। এখন ঘটনা হচ্ছে ফরওয়ার্ড থ্রু কি বলা যাবে? আরে ভাই বলা যাবে, কোনো সমস্যা নাই। তারা তো বলছে, তারা কি ভুল লিখছে? তারা তো ভুল লিখে নাই, তাহলে বলা যাবে। তারা যেহেতু ভুল লিখে নাই, আমাদের কাছে রেফারেন্স তো পাইলাম, আমি কি কোন পাইলাম, দ্য গার্ডিয়ান পত্রিকা লিখেছে। সো আমাদের প্রবলেম কোথায় ভাই? এটা লিখে ফেলেন, ঠিক আছে, এটা লিখে ফেলেন। ধরেন অগ্রগতি এগিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে কি এই যে দেখেন আমরা অ্যাডভান্সমেন্টস ইন এডুকেশন, মানে ওই যে আমরা বললাম না বাই মেকিং প্রোগ্রেস, এই কথাটা লিখলাম না। এই কথাটা কিভাবে লেখা যায় তারা আবার বলতেছে, জাস্ট আপনি এটা ইউজ করবেন, এই যে এটা এখানে থ্রুটার মধ্যেই বাই আছে, আপনি এই যে ফরওয়ার্ড থ্রু এই কারণে পরে লিখছে, এবং এই থ্রুর পরে আপনি আবার বাই লিখতে পারবেন না, কারণ ওইটা একটা প্রেপোজিশন, এই থ্রু আর এই বাই একই কাজ করে। এই জন্য তারা লিখেছে অ্যাডভান্সমেন্টস, মানে সুযোগ সুবিধা বা অগ্রগতি, এক্সেলারেশন মানেও হচ্ছে অগ্রগতি, ইন এডুকেশনে, সায়েন্সে। দেখেন একবার ইন লিখেছে আর কোনোটার সামনে ইন লিখেনি, এগুলা হচ্ছে টেকনিক। একবার ইন লিখবেন আর তারপরে কমা দিয়ে সবগুলো লিখবেন, অ্যান্ড টেকনোলজি। বেশ, তারা আমাদের মতন করেই করেছে। মানে কি একটু সার্চ দেন তো, কেউ একজন সার্চ দেন, প্রোপেস মিন্স এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ আই থিঙ্ক আমারও এটাই মনে হচ্ছিল, দ্য ইউথ প্রোপেল। হ্যাঁ প্রোপেস মিন্স এগিয়ে নিয়ে যাওয়া, ফরওয়ার্ড থ্রু মানেও এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা তারা দুইটাই ইউজ করেছে, এখানে আসলে এমন কোনো কিছু না। ফরওয়ার্ড দ্য নেশন, প্রোপেল দ্য নেশন, ধরেন ন্যাশনকে এগিয়ে নিয়ে যায়, ফরওয়ার্ড থ্রু অ্যাডভান্সিং, মানে হচ্ছে মাধ্যমে, এই যে মাধ্যমে, ফরওয়ার্ড থ্রু অ্যাডভান্সিং, এই যে মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া, কিসের মাধ্যমে? এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে, ইন এডুকেশন সায়েন্স, এটাই আর কি। এখন আসেন এইখানে দেখেন নিউয়ার্স টাইম কি করেছে, বাই এক্সেলিটিং ইউজ করেছে। আমরা ওই যে এই যে আমরা আপনাকে বললাম মাধ্যমে লিখতে গেলে, আচ্ছা কোন কোন জায়গাতে আপনি বাই লিখবেন এইটা আগে লিখে নেন, যে মাধ্যম দ্বারা, আচ্ছা তারপরে হচ্ছে ঘটিয়ে, তারপরে হচ্ছে হটিয়ে। এই চারটা জায়গায় আপনি সব সময় লিখবেন কি বাই দিয়ে শুরু করবেন, মাধ্যম দ্বারা ঘটিয়ে হটিয়ে, এগুলোতে কি শুরু করবেন এইটা। আচ্ছা এখন আমি বলছি কেন দেখেন, আমি আজকেও আপনাদেরকে নিয়ে আসছি, আমি আপনাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি এই কারণের জন্য। আপনারা একটা জিনিস ভাবেন ভাই, আপনারা যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং শিখেছেন, 30টা ক্লাস করেছেন, 40টা ক্লাস করেছেন, করে দেখেন যে ওই রুলসের মধ্যে শুড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে বড় বড় সেন্টেন্স, তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু দি সেন্টেন্স, ওই পর্যন্তই থেকেছেন, এর বাইরে কি গেছেন কখনো? বাট আপনি যদি আমার এরকম একটা 10টা ক্লাস করেন, আপনার কি মনে হয় যে আপনার আর কোনো কিছু লাগবে না? আর ওই যে হোমওয়ার্ক করেন, মানে এটা তো করলেন, সাথে এটার পুরোটার হোমওয়ার্ক করে নেন, 30টা টপিক্সের উপরে হোমওয়ার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন এগুলো দ্বারা কি লিখবেন, বাই। এখন লক্ষ্য করেন, ইন এডুকেশন, বাই এক্সেলিং ইন এডুকেশন, মানে এডুকেশনের বৃদ্ধি করার মাধ্যমে, সায়েন্স বৃদ্ধি করা, বিজ্ঞানের মাধ্যমে, অ্যান্ড টেকনোলজি বৃদ্ধি করার মাধ্যমে, বাই এক্সেলেশন আগের ওরা লিখে দিয়েছে, কোনো সমস্যা না, আপনি লিখতে পারেন। এই যে ঘটিয়ে ইংলিশটা আগে নিয়ে এসে বাই দিয়ে করতে পারেন আপনি, হ্যাঁ, বাই থ্রু ফরওয়ার্ড দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউথ ড্রাইভ মানে হচ্ছে, দ্য ইউথ ড্রাইভস মানে হচ্ছে ড্রাইভ করা, মানে পরিচালনা করে, ন্যাশনাল প্রোগ্রেস পরিচালনা করে, যে ন্যাশনাল প্রোগ্রেস মানে ইয়ুথরা, মানে যুবকরা ন্যাশনাল প্রোগ্রেসটাকে, ন্যাশনাল ডেভেলপমেন্টের জায়গায় প্রোগ্রেস বসেছে, কিচ্ছু না, এটাও আপনারা একটু দেখে নেবেন, আর কিচ্ছু না। হ্যাঁ এগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এরপর আসেন, তারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এখানে আমরা ইডোম্যান ফ্রেজ বসাবো, কিন্তু তার আগে নর্মাল ওয়ার্ডটা শিখবো। নর্মাল ওয়ার্ড ছাড়া আমরা কিন্তু, হ্যাঁ প্রোপাল মানে চালিকা, আমার হ্যাঁ প্রোপাল মিন্স এগিয়ে নিয়ে যাওয়া, ধাক্কা দেওয়া, এই টাইপসের, ওইটাই হবে, অগ্রসর করানো, হ্যাঁ অগ্রসর করানো। এই যে আরেক
প্রোপেল 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 মিন্স কিন্তু আমরা শিখে ফেলেছি। যাই হোক, এখন আবার বলেন এখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, এখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, এটা আবার বলেন। আচ্ছা, কার এলাকায় শীত কি আছে, মানে কার এলাকায় কেমন শীত, মানে এলাকাটা বলেন তাহলে শীতটা বলে দিতে পারবো। আমি রাজশাহী গিয়েছিলাম, আমি রাজশাহী গিয়েছিলাম, প্রচণ্ড শীত, হাত বের করে থাকা যাইতেছে না। আর এখানে এখন আমি জ্যাকেট পরে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, তো মনে হচ্ছে মাঝে মাঝে একটু গরমই লাগতেছে, প্রচণ্ড শীত আর এখানে এসে গরম লাগতেছে, কি একটা অবস্থা। এখানে রুমে জ্যাকেট পরে থাকা যাচ্ছে না, বাইরে হালকা পাতলা জ্যাকেট পরে থাকা যাচ্ছে। তো যাই হোক, এখানে সাবজেক্ট বলেন আর আপনার এলাকার নামটা বলেন, তাহলে বুঝে নেব শীত কেমন। তারা অংশগ্রহণ করে, এটা সাবজেক্ট আর এটা ভার্ব। আচ্ছা, এখন দেখেন এইটা আমরা আগে নর্মালি লিখবো, তারপরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে করবো। দেখেন তারা ইংলিশে তো আমরা বারবারই তারা ইংলিশ পেরে গেছি, আর অংশগ্রহণ করে ইংলিশ কি হবে, অংশগ্রহণ করা ইংলিশ হচ্ছে পার্টিসিপেট। পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, আর পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে। দে পার্টিসিপেট, দে পার্টিসিপেট, হ্যাঁ, অংশগ্রহণ করে, ভার্ব হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন আচ্ছা এই সক্রিয়ভাবে এইটা এখানে লিখলাম কেন, আমরা একটা অ্যাডভার্বের ক্লাস নিব, লাইক দ্যাট ওই অ্যাডভার্বের ক্লাসে কোন অ্যাডভার্বগুলো সেন্টেন্সের শুরুতে আর শেষে বসাতে হবে, আর কোন অ্যাডভার্বগুলো মাঝে বসাতে হবে, এইটার উপর একটা ক্লাস আছে। শুধু অ্যাডভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন ওইটাতে। তো ধরেন পার্টিসিপেট এটা লিখলাম, এখন আপনি উল্টা দিক থেকেও আসতে পারেন, সিধা দিক থেকেও আসতে পারেন। মানে ধরেন আমি বললাম যে অ্যাক্টিভলি, এটা পরে লিখবো, সমস্যা নেই, এবার এই দিক থেকে আসি। আচ্ছা, ধরেন হচ্ছে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে, দে পার্টিসিপেট। আচ্ছা, সমাধানে পার্টিসিপেটের সাথে যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে ইন প্রেপোজিশন বসে, পার্টিসিপেট ইন এটা বসে, বুঝতে পেরেছেন? পার্টিসিপেটের সাথে কোন প্রেপোজিশন বসে, ইন প্রেপোজিশন বসে। দে পার্টিসিপেট ইন কিসে, সমাধানে। আচ্ছা, এই বড় বড় যে সাবজেক্টগুলো আছে বা বড় বড় অবজেক্টগুলো আছে, এগুলো আসলে আমরা কিভাবে লিখবো দেখেন, এগুলো লেখার একটা সিস্টেম আছে। দেখেন, সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে, আচ্ছা টু, এই যে দেখেন সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে, সমস্যার সমাধানে, আর এই যে বিভিন্ন সমস্যার সমাধানে, দেখেন এর সাথে র আছে না, তাই আমরা এখানে কি লিখবো, ইন সলভিং। সলভিং কেন লিখলাম বলেন তো, সলভ কেন লিখলাম না, এই যে এখানে ইন দিয়েছি তাই, ইন একটা প্রেপোজিশন, ইন দিয়েছি তাই। দেখি তারা, এই যে আমরা আরও কিছু নতুন নতুন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, দে টেক পার্ট টু সলভ, হ্যাঁ টেক পার্ট দিলে কিন্তু সলভ হবে, হ্যাঁ। তো টেক পার্ট মানে গ্রহণ করা, অংশগ্রহণ করা না, আচ্ছা গ্রহণ করা, হ্যাঁ, বা পদক্ষেপ নেওয়া। সাবজেক্ট হচ্ছে অংশগ্রহণ করা, তারা সাবজেক্ট আর অংশগ্রহণ করা ভার্ব। গুড, আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি, তালহা জুবায়ের ছাড়াও আরও অনেকজনকে, রিপাকে দেখতে পাচ্ছি রংপুর থেকে, রংপুর অনেক ঠান্ডা কারণ একদম রাজশাহীর পাশাপাশি, হ্যাঁ। টেক পার্ট ভার্ব, টেক পার্ট ভার্ব, হ্যাঁ টেক পার্ট ভার্ব। খুলনা থেকেও দেখতে পাচ্ছি, ফরিদপুর থেকে দেখতে পাচ্ছি, খুলনা ফরিদপুরের শীতটা প্রায় হচ্ছে উত্তরবঙ্গের মতনই। আচ্ছা, হ্যাঁ, তারপরে যারা আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি, আপনারা বলেন সমস্যা নেই, কমেন্টস না করলেও সমস্যা নেই, নেন। আমি জানতে চাইলাম। আচ্ছা, তাহলে চাই প্রেপোজিশন, এখানে সলভিং কেন বসাইলাম, এখানে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের উপর ভার্ব সরাসরি বসানো যাবে না, ইন সলভিং শুধু একটা প্রেপোজিশন আছে টু, এইটার পরে আপনি ভার্বের 1 নম্বর ফর্ম বসাবেন, বাকি আর কোনোটার পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে না, ইন সলভিং। এরপরে দেখেন বিভিন্ন সমস্যার, এই যে এখানে ইন সলভিং, আচ্ছা বিভিন্ন সমস্যা, বিভিন্ন ইংলিশ আপনারা অনেকভাবে শিখেছি, ভ্যারিয়াস শিখেছি, সেভারেল শিখেছি, তাই না? তো আমার ভ্যারিয়াস পছন্দ, আপনার সেভারেল পছন্দ হতে পারে, আপনার ডিফারেন্স পছন্দ হইতে পারে। ভ্যারিয়াস প্রবলেম সমস্যা, ভ্যারিয়াস প্রবলেম বা ভ্যারিয়াস অফ প্রবলেমও লিখতে পারেন, ভ্যারিয়াস প্রবলেম লিখলে হয়ে যাচ্ছে। ভ্যারিয়াস প্রবলেম কোথায়, কোথায়কার প্রবলেম, সমাজের, সমাজের। তো এখানে একটা র আছে, তাই অফ, উল্টা দিক থেকে আসলাম, দেখছেন উল্টা দিক থেকে আসলাম, ঘটনাটা বুঝতে পারছেন, এবার উল্টা দিক থেকে আসছিলাম। আচ্ছা, না এবার সিধা দিক থেকে যাচ্ছি না, উল্টা দিক থেকে না, সিধা দিক থেকে, কিন্তু এই পুরোটার উপরে লিখতে হচ্ছে আমাকে। বড় বড় সাবজেক্টের ক্লাস যারা দেখেছেন, সমস্যা নাই, আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসে মানে পেইড ব্যাচে বড় বড় সাবজেক্টের ক্লাস আবার হবে, সমস্যা নাই, মানে একদম শুরু থেকে হবে। যারা পেইড ব্যাচে আছে, যে রতন একটা পেইড ব্যাচে আছে, প্রিয়া দাস তো আমার এই ক্লাস দেখেছে, আমি দেখছি, ওকেও দেখছি আমি, ওকে ওকে। এঙ্গেজ, এঙ্গেজ বলেছে হচ্ছে তানবীর হাসান, কোনটার জন্য, হ্যাঁ এঙ্গেজ হতে পারে। আচ্ছা, ভ্যারিয়াস প্রবলেম, আচ্ছা সমাজের, অফ সোসাইটি, অফ সোসাইটি, অফ সোসাইটি, হ্যাঁ
এরকম করে আপনি লিখে দেবেন অফ সোসাইটি। তো হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা ভাবতেছি আচ্ছা এর মধ্যে আমরা একটা কাজ করি, তো কি কাজ করা যায়? আমরা মনে করেন এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্তের জন্য আমরা একটা ইডিওম অ্যান্ড ফ্রেজ নিব। কি নিব? ইডিওম অ্যান্ড ফ্রেজ। সো এই ইডিওম অ্যান্ড ফ্রেজটা কী হতে পারে? এই ইডিওম অ্যান্ড ফ্রেজের জন্য আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আচ্ছা স্মল লেটারে দিই, রোল, আচ্ছা হ্যাঁ এই রোল না, রোল ডাবল এল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, রোল আপ স্টিভস, রোল আপ স্লিভস, স্টিভ না, রোল আপ স্লিভস, রোল আপ স্লিভস, রোল আপ স্লিভস। এর মানেটা আসলে কি দেখেন, এর মানে একই জিনিস, মানে সক্রিয়ভাবে, ও আচ্ছা 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 আচ্ছা, সক্রিয়ভাবে ইংলিশটা আমরা বাদ দিয়েছি না, এই যে অ্যাক্টিভলি, এইখানে অ্যাক্টিভলি লিখে দিলাম, ধরেন লিখে দিলাম, অ্যাক্টিভলিটা বাদ গেছিল না আমাদের, অ্যাক্টিভলি, এই যে সক্রিয়ভাবে, এই ইংলিশটা আপনি যদি এইভাবে দেন যে দে অ্যাক্টিভলি পার্টিসিপেট, এই অ্যাক্টিভটা এই দুইটার মাঝখানে দেন, তাহলে দেখতে সুন্দর লাগে। কিছু অ্যাডভার্ব আছে মাঝখানে দিলেই বেশি সুন্দর লাগে। এই অ্যাডভার্বগুলোর উপর একটা ক্লাস আছে যে অ্যাডভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, সেখানে আমরা বোঝাই দেবো। সো এই অ্যাক্টিভটা এখানে, সো এই যে দেখেন এই অ্যাক্টিভ থেকে শুরু করে এই পার্টিসিপেট ইন স্লেভিং, এই অ্যাক্টিভটাও আছে এর মধ্যে মনে করেন। তো এই রোল আপ স্লিভস মানে হচ্ছে সক্রিয়ভাবে সমস্যা সমাধানে অংশগ্রহণ করা। এখন আপনি বলতে পারেন তাহলে তো প্রবলেমটাও বাদ যাচ্ছে, দেন না প্রবলেম বাদ দেন, সমস্যা কিন্তু বিভিন্ন সমস্যা, তো এই জন্য আমরা প্রবলেমটা লিখে রাখছি। হ্যাঁ, তো সমস্যা সমাধানে সক্রিয়ভাবে সকলে মিলে অংশগ্রহণ করাকে বলা হয় রোল আপ স্লিভস, রোল আপ স্লিভস। ঠিক আছে, সমস্যা সমাধানে কি হবে, রোল অ্যাক্টিভ দেওয়া হয়নি, হ্যাঁ থ্যাংক ইউ, ধরে নিয়েছেন স্যার, অ্যাক্টিভলি দেওয়া হয়নি। আচ্ছা হ্যাঁ, অ্যাক্টিভলি লাস্টে এইখানে এটা বসানো বাদ দিয়ে অ্যাক্টিভলি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এইটা অ্যাক্টিভলি এইখানে না দিয়ে সবসময় এইখানে দেওয়ার চেষ্টা করবেন অ্যাক্টিভলি। আমরা অ্যাডভার্বের ক্লাসে দেখাবো যে এগুলো ভার্বকে আপনি যেমন রিসেন্টলি ভার্বগুলোকে সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসান, কিছু ভার্বকে আপনি সাবজেক্ট ঠিক পরপর বসান, সেগুলো দেখতে সুন্দর লাগে। আর কিছু অ্যাডভার্ব আছে সেই ভার্বগুলোকে সামনে বসান, কিছু অ্যাডভার্ব আছে সেগুলোকে পিছনে বসান। সো এইভাবে যখন আমরা সাজাই দিব আপনাদেরকে, তখন আপনার যে অ্যাডভার্বের গ্রামাটিক্যাল প্রবলেম আছে সেটা প্রথমত সলভ হবে। আপনারা যেভাবে অ্যাডভার্ব শিখেন আমাদের বইগুলো, বাজারে অনেক বই আছে ইংলিশ কম্পিটিটিভ হ্যান ত্যান, অনেকগুলো বই আছে ভাই, আপনি বিশ্বাস করেন আপনি অ্যাডভার্ব শিখেননি, অ্যাডভার্ব বসানোই জানেন না। অ্যাডভার্ব না বসানোর কারণে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং তো গেছে সব, মানে মরার ঢালে। আর আপনার যে গ্রামাটিক্যাল আছে অ্যাডভার্বের, ওইটা শেষ, ওইটা খতম। ওই অ্যাডভার্ব দিয়ে আপনার এখনকার কোনো পরীক্ষাতে আসতে পারবেন না, কারণ এখনকার এক্সামগুলো বিআইবিএম, এই যে এইটা বিআইবিএম এ পুরো ব্যাংকের দায়িত্ব নিয়ে নিয়েছে, আর আরেকটা হচ্ছে আইবিএ, এই পুরো সরকারি জবে সকল জবের দায়িত্ব নিয়ে নিয়েছে। এই দুইজন মিলে কোশ্চিন করে আপনাকে ফাটাই ফেলবে, বুঝতে পেরেছেন? আর এখন আসছে কি বুয়েট হবে, যেটা হচ্ছে এখন আসছে বুয়েট। এটা কি, ওই যে বিএসটি আর যে পরীক্ষাগুলো আছে এদের ইংলিশ কোশ্চিন ভাই, ওই আপনি যে বাজারের বইগুলো থেকে পড়ছেন ওই বই পড়ে কিচ্ছু হবে না। আপনি কোনো বাজারে এমন কোনো বই পাবেন না যে এদের এগুলো কমন পাবেন। রিসেন্টলি আমি আপনাকে দুইটা এক্সাম্পল দেখাই। আপনারা যারা পেট্রো বাংলার এক্সামের ইংলিশ দিয়েছেন, একটাও কমন পেয়েছেন আপনার বাজারের বই থেকে? কমন পাননি। আর আপনারা যারা আপনাকে আরও একটা উদাহরণ দেখাই, আপনারা যারা সাধারণ বীমা কর্পোরেশনের এক্সাম দিয়েছেন, একটাও কমন পেয়েছেন? বই থেকে কমন পাননি। সো কেন পাবেন না? এই যে সমস্যা এখানেই তো বেঁধে আছে। সো যাই হোক, এগুলো আপনারা ইউজ করবেন। ধরেন এখানে বলবেন যে রোল আপ স্লিভস মানে কি, রোল আপ স্লিভস মানে কি, এটা বড় হাতের আর দিলাম, হ্যাঁ, এটা যাতে আপনাদের বুঝে যায়। রোল আপ স্লিভস এর মানে হচ্ছে সক্রিয়ভাবে সমস্যা সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। এখন যদি আপনি বলেন দে রোল আপ স্লিভস ভ্যারিয়াস প্রবলেম অফ সোসাইটি, দেখেন কত সুন্দর লাগছে না? এ অ্যাক্টিভলি বসাও, পার্টিসিপেট বসাও, ইন সলভিং বসাও, এগুলো আসবে। আচ্ছা এখন আপনাদেরকে আমি যখন আপনাদের মনে হচ্ছে যেগুলো মনে থাকবে নাকি, আরে মনে থাকবে না মানে ওর বাবা মনে থাকবে, ও মনে থাকবে না মানে ওর বাবা মনে থাকবে। এই যে দেখেন আপনাদেরকে দেখে কেন মনে থাকবে, এই যে দেখেন, যারা দেখেননি তারা দেখে নেন কেন মনে থাকবে। দেখেন আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখেন আরও আছে, একদম লাস্টেরটাতে চলে যায়। এই যে দেখেন, ওই যে আপনি এটা লিখবেন না, এটা তো আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে হবে যে প্রযুক্তি ও জাতীয় উন্নয়ন, টেকনোলজি অ্যান্ড দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা তো লিখে আছে, বাকি এটা তো আপনাকে লিখতে হবে, তাই না?
সো আপনি যখন এটা লিখবেন তখন আপনাকে কি করতে হবে বলেন তো? এই যে এগুলো লিখতে হবে। এই যে চালিকা শক্তির ইংলিশ কি? ইজ দ্য ড্রাইভিং ফোর্স। চালিকা শক্তির ইংলিশ কি? ইজ দ্য ড্রাইভিং ফোর্স। বাট আমরা কি লিখবো এই চালিকা শক্তির জন্য? ড্রাইভস দ্য ইঞ্জিন অফ। আমি আরেকটা কম শিখাইছি। আচ্ছা, তারপর দেখেন রেভুলেশনাইজ, আমরা কতবার রেভুলেশন লিখেছি? রেভুলেশন না লিখে ট্রান্স দ্য টাইড ইন, এটা অলরেডি করানো হয়ে গেছে আমাদের। তারপরে কি টার্ন ইনটু লিখেছিলাম ওইটাতে। তারপরে দেখেন গেটস দ্য হ্যাং অফ, কোন কিসের জন্য? লার্ন। লার্নের জন্য গেটস দ্য হ্যাং অফ। এডুকেশনকে আমরা লার্নিং বলি, এডুকেশন বলি না, লার্নিং বলি। লার্নিংটা সুন্দর বেশি। বুঝতে পেরেছেন কি? সো এই হচ্ছে আপনাদেরকে আমাদের ক্লাস নেওয়ার সিস্টেম, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আসেন এখন আসেন, কোনটা শিখলাম বলেন তো? এই যে এটা শিখলাম। এখন দেখেন তারা সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আচ্ছা আসেন তো নিউজ পেপারগুলো কি লিখেছে দেখে আসি। এই যে এটা হচ্ছে নিউজ পেপার, দেখেন দে টেক অ্যান অ্যাক্টিভ রোল। দে টেক অ্যান অ্যাক্টিভ রোল, দেখছেন? ওই যে একজন বলছে হ্যাঁ অংশগ্রহণ করা, টেক অ্যান অ্যাক্টিভ রোল, দেখেন তারটাও হচ্ছে দে টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন অ্যাড্রেসিং। দে টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন অ্যাড্রেসিং। হ্যাঁ কি বলতেছে? অ্যান্ড রিসলভিং, রিসলভিং। দে টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন অ্যাড্রেসিং, তাদের মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। ইন অ্যাড্রেসিং মানে হচ্ছে এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। অ্যাক্টিভ রোল, অ্যাক্টিভ রোল, হ্যাঁ মানে সক্রিয় ভূমিকা রাখা, আর এটা মানে হচ্ছে অংশগ্রহণ করা। রিসলভিং, রিসলভ আর সলভ একই জিনিস। রিসলভ আর সলভ একই জিনিস, সলভ করার জন্য। আর রিসলভের আরেকটা মানে আছে, সেটা হচ্ছে প্রমাণ করার জন্য। তো রিসলভ সোসিয়েটাল চ্যালেঞ্জ, সোসিয়েটাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কোথা থেকে আসলো? এগুলো লিখতেছে তারা, এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। সরি, এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড এক্সপ্রেশনের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু জিনিস দিয়ে সেন্টেন্সকে আরও বেশি সৌন্দর্য করা যায়, সেগুলো দেখাবো ফিক্সড এক্সপ্রেশনের ক্লাসে। দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, ওই যে এদের খালি এই দেয়ার দেয়ার দিয়ে শুরু করে, বুঝছেন? এটা নিউ ওয়ার্স টাইমের কাহিনী। দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সাহায্য করছে। তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, এই যে দেখেন, সরি, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে হচ্ছে সক্রিয় অংশগ্রহণ সাহায্য করছে, হেল্পস করছে। হেল্প করছে কাকে? টেকেল ভ্যারিয়েশন সোশিয়াল ইস্যুস, সোশিয়াল প্রবলেম যেটা বলছে, এই সোশিয়াল প্রবলেমকে এরা বলছে সোশিয়াল ইস্যু, আর এটা বলছে যে সোসিয়েটাল চ্যালেঞ্জ, সোসিয়েটাল চ্যালেঞ্জ। আর এটা কি বলছে? সোশিয়াল ইস্যু। এই যে প্রবলেমকে আমরা কি বলতে বলেছিলাম? নিউজ পেপার কি বলে? প্রবলেমকে নিউজ পেপার কি বলে? প্রবলেমকে নিউজ পেপার বলে ইস্যু, ইস্যু, ইস্যু। প্রবলেমকে নিউজ পেপার বলে ইস্যু। এই যে দেখেন শিখাইছিলাম না আপনাদেরকে, এই যে দেখেন সোশিয়াল ইস্যুস, সোশিয়াল প্রবলেমের কথা বলা হচ্ছে, বুঝে গেছে? তো এই যে নিউজ পেপারের মতন করে যখন আপনি লিখতে পারবেন, ভাই আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। আসেন এখানে দেখেন, যুব সমাজ কৃষি, শিল্প ও ব্যবসা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে। এখন এইটা আপনাদেরকে বলতে হবে যে এই যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। পালন করে ইংলিশটা আপনাকে বলতে হবে, আপনি বলবেন। আচ্ছা যুব সমাজ তো আমরা পড়েই নিয়েছি, যুব সমাজ আর যুবকরা সবগুলাতে দ্য ইউথ ইউজ করবেন, সবগুলাতে দ্য ইউথ ইউজ করবেন। আচ্ছা যারা আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস চান, আপনারা যারাই আছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো, ভালো লাগছে। আপনাদেরকে একটা কথা বলি শুনেন, আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি 10টা ক্লাস করেন, আপনার যদি মনে হয় যে আপনি আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ক্লাস করতে পারছেন না, টাকাটা ফেরত নিয়ে যান গা বাসায়। হ্যাঁ, রোল আপ স্লিপস, হ্যাঁ রোলের পরে একটা ওই যে ইয়া দিতে হবে। হ্যাঁ শাহিন রেজা, খুবই ধন্যবাদ আপনাকে। আপনি অ্যাক্টিভ দেওয়া হয় নাই ভাই, ও হ্যাঁ অ্যাক্টিভলি দেওয়া হয়নি, ওটা দিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা এইটা করেন, আপনারা ভালো লাগবে। হ্যাঁ আর আপনার যদি মনে হয় যে না ভাই আমি করতে পারবো না, আমার টাকা সমস্যা, তাহলে আপনি ফ্রি ক্লাস দেখতে থাকেন, আপনি ফ্রি ক্লাসেও অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক এখন আসেন যুব সমাজ আর পেড ক্লাসে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, আপনাদের হোমওয়ার্কটাও আমি দেখি। তো যুব সমাজ গেল, দ্য ইউথ। পালন করেন ইংলিশটা কী হবে বলেন? পালন করেন ইংলিশটা কী হবে বলেন? চেরিস, পালন করে, লালন করে হবে ওইটা। ভূমিকা পালন করে, ভূমিকা পালন করে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও সরি সরি, এটা তো লালন করে না, এটা পালন করা। পালন ইংলিশ কী হবে বলেন? পালন ইংলিশ কী হবে? আপনাদেরকে বলতে হবে, আপনারা না বললে কিন্তু বলবো না। দেখি কে কে বলতে পারেন। বলেন বলেন। দেখেন ভূমিকা পালন করে এর ইংলিশ একটা আছে, বুঝছেন? এই যে ভূমিকা পালন করে, ভূমিকা পালন করে এর ইংলিশটা কি? ভূমিকা পালন করে, রোল
বলেন বলেন, লিখেন, সবাই লিখেন, একটু দেখি কে কে লিখতে পাচ্ছেন, কে কে লিখতে পারছেন দেখি, একটু দেখে আসি। আচ্ছা, ভূমিকা পালন করা ইংলিশ হচ্ছে প্লে আ রোল। এটা আমি এমনি নর্মালটা লিখতেছি, প্লে আ রোল, এইটা প্লে আ রোল। এখন কার্যকর ভূমিকা পালন করে, এই কার্যকরটা এই ভূমিকার মধ্যে এখন প্রবেশ করাবো। কিভাবে প্রবেশ করাবো? প্লে অ্যান, কার্যকর ইম্পর্ট্যান্টও দিতে পারেন, অ্যান্ড ইফেক্টিভ দিতে পারেন। আমরা ইফেক্টিভ দিলাম, অ্যান ইফেক্টিভ, তারপরে রোল দিলাম, এগুলা ভিতরে প্রবেশ করাইলাম। হ্যাঁ, পালন করে, কার্যকর ভূমিকা পালন করে কি জন্য? এটার একটা ইডিওম অ্যান্ড ফ্রেজ আপনাদেরকে দিয়ে দিব। কৃষি, শিল্প ও ব্যবসা উন্নয়নে, ব্যবসা উন্নয়নে। হ্যাঁ, এখন আপনাকে লিখতে হবে যে রোল, উন্নয়নটা আগে লিখতে হবে, উন্নয়নে রোল অফ ডেভেলপমেন্ট, অফ ডেভেলপমেন্ট। এটা উল্টা দিক থেকে না, মানে এইটার আসলে কাহিনী হচ্ছে এই যে ব্যবসার এই যে র আছে না, তাই এটা আগে লিখতে হবে, তারপরে এইটা লিখতে হবে, তারপরে এটা ও আছে এই জন্য আগে এইটা, তারপরে এটা, তারপরে এইটা। ঠিক আছে, ডেভেলপমেন্ট। হ্যাঁ, ইন কিসে? কৃষিতে। তাহলে কৃষি ইংলিশ হচ্ছে ইন এগ্রিকালচার। আচ্ছা, আরেকটা বলেন তো, এগ্রিকালচারের ইংলিশ আপনাদেরকে শেখানো হয়েছে, বলেন তো, যারা করছেন আমার ক্লাস তারা বলেন। হ্যাঁ, যারা করেননি তারা প্লে আ ক্রুশাল রোল। হ্যাঁ, প্লে আ ক্রুশাল রোল, সাউদ চৌধুরী খুবই দারুণ। প্লে আ রোল, শাহিন রেজা, প্লে অ্যান অ্যাক্টিভ রোল, ইফেক্টিভ রোল। হ্যাঁ, তালহা সুন্দর, রোল ইন অপারেশন, ওকে গুড। প্লে আ সিগনিফিকেন্ট রোল, ও গুড, দারুণ। হ্যাঁ, মানে আমার পছন্দ কিছু কিছু ওয়ার্ড আছে, সো ওগুলো লিখলে ভালো লাগে। শুধু আমার পছন্দ না, আপনি বিলিভ করেন আমি অনেক মানুষের খাতা দেখি, ইভেন আমার ব্যাচে তো ওই যে ওই ব্যাচটা 100 জন পার করে হয়ে গেছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, তো সবার খাতা দেখতে দেখতে আরও বেশি হয়। সো এই যে ইন এগ্রিকালচার, শিল্প, ইন্ডাস্ট্রি, ইন একবারই লিখবো, হ্যাঁ আর লিখবো না, ইন্ডাস্ট্রি, তারপরে কি ব্যবসা, ও ও অ্যান্ড বিজনেস, মানে বানান মনে রাখার জন্য এইভাবে বলি আর কি, বিজনেস। আচ্ছা, বিজনেসের জায়গায় কমার্সও বসাতে পারেন, কোনো সমস্যা নাই, বসে দিবেন। এখন দেখেন এটা তো আমাদের হয়ে গেল, এখন আমরা চিন্তা করতেছি যে দ্য ইয়ুথ প্লে, প্লে বানান কি লিখছি, দ্য ইয়ুথ প্লে, প্লে, প্লে অ্যান ইফেক্টিভ রোল। এখন এইটার যদি আমি একটা লিখি যে এটা 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 দিলেই সুন্দর লাগে, বাট তারপরেও আমি বলছি যে এইটা বাদেও যদি আমি অন্য কিছু বসাতে চাই, তো স্টেপড অ্যাট দ্য প্লেট, নাকি? আচ্ছা সরি, আচ্ছা, স্টেপড আপ টু দ্য প্লেট। আচ্ছা, এইটা লিখলে না টিচাররা বুঝবে না, এইটা লিখলে টিচাররা বুঝবে না। হ্যাঁ, স্টেপড আপ টু দ্য প্লেট এর মানে হচ্ছে এই যে এতটুকু, এই যে প্লে অ্যান ইফেক্টিভ রোল, মানে কার্যকর ভূমিকা রাখা। তো স্টেপড আপ টু দ্য প্লেট, সো স্টেপ আপ টু দ্য প্লেট দিলে আসবে না। কখনো কখনো কিছু ইডিওম অ্যান্ড ফ্রেজকে বাতিল ঘোষণা করতে হবে, কখনো কখনো কিছু ইডিওম অ্যান্ড ফ্রেজকে কি বাতিল ঘোষণা করতে হবে। ওকে, প্লে, হ্যাঁ, অ্যান ইম্পর্ট্যান্ট রোল। আচ্ছা, ইউটিউবে যারা আছেন একটু ইউটিউবেরটাও একটু সতর্ক হন। হ্যাঁ, ফেসবুকেরটা তো আমি দেখতে পাচ্ছি, ইউটিউবে আমরা আসসালামু আলাইকুম জাহিদকে দেখতে পেরেছি, এবং যুবকরা আরও দেখতে পাচ্ছি হচ্ছে রিফাত। আচ্ছা আচ্ছা, যারা ইউটিউবে আছেন তারা একটু কষ্ট করে কখনো কখনো ফেসবুক পেজে আসবেন, তাহলে আরও ভালো হয়। আর ইউটিউবে দেখবেন কখন? ইউটিউবে দেখবেন হচ্ছে ক্লাসটা হয়ে গেছে রেকর্ড, তখন যে ওইখানে দেখবেন। তবে ইউটিউবে দেখলেও সমস্যা নাই, দুই জায়গা থেকে আমাকে কমেন্ট করতে হবে, সো দুই জায়গা থেকে কমেন্ট করবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইটাই জাস্ট হচ্ছে স্টেপ আপ টু দ্য প্লেট, ব্যাস, আর কিছু না। হ্যাঁ, এই এতটুকু। এখন ধরেন এইভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখলেন। নিউজ পেপারটা আসলে কী করতেছে এগুলাও দেখতে হবে, কারণ এগুলো দেখা খুবই দরকার। দেখেন এইখানে দেখেন নিউজ পেপারগুলো কী করতেছে, দ্য ইউথ কন্ট্রিবিউট ইফেক্টিভ। দেখেন কন্ট্রিবিউট মানেও এই যে বলছে ইফেক্টিভলি, ইফেক্টিভলি মানে ওই যে ভূমিকা রাখে, কি রাখে, টু দ্য গ্রোথ, কিসের গ্রোথ? অফ এগ্রিকালচার। আমরা ডেভেলপমেন্ট লিখেছি, তারা কি লিখেছে? গ্রোথ। আমরা এখানে কি লিখেছিলাম? ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। তারা কি লিখেছে? গ্রোথ অফ এগ্রিকালচার। আরও ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, আমরা কি লিখেছি? বিজনেস,
আমরা কি লিখেছি বিজনেস, আর এরা কি লিখেছে কমার্স, আর এরা আরও কিছু চেঞ্জ করেছে। যেমন আমরা যদি একটু আগেরটা দেখি, আগেরটার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন প্লে অ্যান ইফেক্টিভ রোল, দ্য ইয়ুথ প্লে অ্যান ইফেক্টিভ রোল। তারা কি করেছে, তারা বলতেছে দ্য ইয়ুথ কন্ট্রিবিউট ইফেক্টিভলি, ইফেক্টিভ রোল মোল কোনো কিছু লেখেনি, কন্ট্রিবিউট ইফেক্টিভলি, কন্ট্রিবিউট ইফেক্টিভলি, ঠিক আছে। টু দ্য গ্রোথ আমরা কি লিখেছি অফ ডেভেলপমেন্ট, তারা লিখেছে টু দ্য গ্রোথ অফ এগ্রিকালচার, আমরা লিখেছিলাম ইন এগ্রিকালচার, তারা লিখেছে অফ এগ্রিকালচার, কারণ গ্রোথের সাথে যেটা বসে সেটা হচ্ছে অফ, ইন দুইটাই বসে, তারা অফ দিয়ে করেছে। গ্রোথ অফ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। এই যে আমি বলছি না আপনাকে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো লিখে রাখবেন খাতার মধ্যে, যে আমি যেটা বলছি একটাই। হ্যাঁ, ইয়ং জেনারেশন ইজ দ্য মেইন কি পাওয়ার অফ ন্যাশনাল ইমপ্রুভমেন্ট। গুড, শাকিল আহমেদ খুবই দারুণ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, খুবই দারুণ। আচ্ছা, এখানে দেখেন প্লে আ ভাইটাল রোল, ভিটাল রোল, এটা ভাইটাল না, এটা ভিটাল রোল। প্লে আ ভিটাল রোল, আমরা বলেছিলাম ইম্পর্ট্যান্ট ইফেক্টিভলি রোল, দে প্লে রোল ইন অ্যাডভান্সিং, আপনি অ্যাডভান্সিং দিতে পারেন, এক্সেলারেটিং দিতে পারেন, কোনো সমস্যা নাই, ডেভেলপমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইন অ্যাডভান্সিং এগ্রিকালচার, অ্যাডভান্সিং খুবই সুন্দর, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এই যে দেখেন সেক্টর, এগুলাকে বলা হয় ফিক্সড, এগুলাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন, এগুলাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। কিছু এক্সপ্রেশন থাকবে যেগুলো আপনি লিখলে বেশি মার্কস পাবেন। এই যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেক্টর কোথাও লেখা ছিল না। অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, দেখেছেন, এই যে দেখেন একবার বিজনেস লিখলাম আবার ডেভেলপমেন্ট লিখলাম, কিন্তু এখানে একবার কিন্তু আমরা অ্যাডভান্সিং লিখে রাখছিলাম। সো এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন ও সেন্টেন্স ইনহ্যান্সার, এটাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। এটার উপরেও ক্লাস আছে, এটার উপরেও ক্লাস আছে। এটা রুটিন দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে রুটিন আছে আমাদের, রুটিন দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে রুটিন, এই রুটিনে আমাদের সবই আছে। ওই যে দেখেন ফিক্সড এক্সপ্রেশনেরও আছে, আর এই যে দেখেন সেন্টেন্স ইনহ্যান্সার, এই যে দেখেন ফিক্সড এক্সপ্রেশন যেটা আছে, এটাতে আমরা কি করব, ইম্পর্টেন্স অফ স্পোর্টস ইন বিল্ডিং, যে হেলদি সোসাইটি, স্পোর্টস আমাদের হেলদি সোসাইটি তৈরি করে। এর উপরে 4টা প্র্যাকটিস শিট হবে। কয়টা প্র্যাকটিস শিট? 4টা প্র্যাকটিস শিট হবে এটার উপরে। এই 4টা প্র্যাকটিস শিট আপনি প্র্যাকটিস করবেন, আমরা ভোকাবুলারি দিয়ে দিই আপনাদেরকে, কোনো সমস্যা নাই, আর সেখানেই আপনি প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। আর এই যে এখানে সেন্টেন্স ইনহ্যান্সার আছে, এইখানেও আপনার 6টা প্র্যাকটিস শিট থাকবে। 6টা প্র্যাকটিস শিট আপনার প্র্যাকটিস করলে এই পুরোটা হয়ে যাবে, সাথে ইনহ্যান্সারগুলোও কমপ্লিট হয়ে যাবে। এর ফলে আপনাকে আবার আমরা একটা প্র্যাকটিস ক্লাস দিই, এই যে দেখেন 3টা ক্লাসের পর বা 4টা ক্লাসের পর একটা প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসে এইটাও থাকে, এইটাও থাকে, ওই যে উপরের আরও যেগুলো আছে ওগুলোও থাকে, এই যে উপরের এগুলা, এটাও থাকবে। এই যে প্রেপোজিশন, তারপরে ডিটারমিনার, সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে একটা প্র্যাকটিস ক্লাস, তারপরে ফিক্সড এক্সপ্রেশন। এই প্র্যাকটিস ক্লাসের মধ্যে সবগুলা থাকবে, উপরের যতগুলো আছে সবগুলো রুলসগুলো একসাথে থাকবে, ঠিক আছে, আবার একটা প্র্যাকটিস হবে। এরকম করে আপনার প্রত্যেকটা 3টা ক্লাসের পর একটা করে প্র্যাকটিসের ফলে আপনার যে দক্ষতা বৃদ্ধি পাবে, সেটা আপনাকে মানে আমরা বলে বোঝাতে পারবো না, এত দক্ষতা বৃদ্ধি পাবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, আসেন এখন আমরা কি করব, আমরা আবার চলে যাই আমাদের পড়াতে। আচ্ছা, এখন এই যে দেখেন আমরা এখানে পড়লাম, এগুলা আপনাদেরকে বলেই দিলাম, এগুলা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু ঘটনা হচ্ছে এইটা কি হলো, আচ্ছা এখন আসে, এটা একটু নিচে চলে গেছে আর কি। আচ্ছা, এখন আসেন, তারা পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ ভূমিকা, ওই যে প্লে আ ভাইটাল রোল, এটাও লিখতে পারেন, যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন আপনি। হ্যাঁ, তো দেখেন তারা ইংলিশ, ওই যে তারা ইংলিশ দে, এই যে একই আর কি। এখন আপনি দেখেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হ্যাঁ, কিসে, সচেতনতা বৃদ্ধিতে, প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, এটা দেন, সমস্যা নাই, আপনি ওই এইটাই দেন, এটা দিলে এটা বেশি খায়। প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, ইম্পর্ট্যান্ট রোল, অথবা ওই যে ওরকম টু ইফেক্টিভলি, এভাবে দিয়ে দিলেও হবে। প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল কি করতেছে দেখেন, হয়ে গেছে কাজ। প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল হয়ে গেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিসে, সচেতনতা বৃদ্ধিতে। হ্যাঁ, সচেতনতা উল্টা দিক থেকেও হবে, সিধা দিক থেকেও হবে। এটা আপনার উল্টা দিক থেকে হলে বেশি সৌন্দর্য হয়, সিধা দিক থেকে হলেও সৌন্দর্য হয়, বাট ওরকম স্ট্যান্ডার্ড হয় না। তো উল্টা দিক থেকে এখন যাচ্ছি, বুঝছেন, সচেতনতা বৃদ্ধিতে। তো বৃদ্ধিতে তে, খেতে, যেতে, গেতে, এরকম হয় না। সো এইটা হবে ইন দেন, আচ্ছা এটা তে, তো ইন ইনক্রিজিং, ইনক্রিজিং বা ইনহ্যান্সিং, ইনক্রিজিং অথবা ইনহ্যান্সিং দিতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা প্রমোটিং দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। ইনক্রিজিংটা একদম নর্মাল ওয়ার্ড দিয়েছি, আর ইনহ্যান্সিংটা আরও যে গার্ডিয়ান পত্রিকা ইউজ করে ওটাও দিয়েছিলাম আমরা এর আগে। তো ইনক্রিজিংটা দিয়ে বারবার করছি আমরা, ইনক্রিজিং অফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস,
ইনক্রিজিং অফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, আচ্ছা সামাজিক সচেতনতা, ইনক্রিজিং অফ সোশিয়াল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা দিতে হবে না, সোশ্যাল অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, হ্যাঁ সচেতনতা, ও আচ্ছা আগে পরিবেশ রক্ষা দিবেন না, ও আছে, আচ্ছা ইনক্রিজিং পরিবেশ রক্ষা, তাহলে হচ্ছে পরিবেশ ইংলিশ কি, এনভায়রনমেন্ট প্রোটেকশন, এনভায়রনমেন্ট প্রোটেকশন, এনভায়রনমেন্ট প্রোটেকশন, এনভায়রনমেন্ট প্রোটেকশন, এটা আগে দিতে হবে, মানে ও থাকলে আগে এটা লিখতে হবে পরে এটা লিখতে হবে, সামাজিকটা এনভায়রনমেন্ট প্রোটেকশন। আচ্ছা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন করেছে, এজন্য এনভায়রনমেন্ট দিয়েছি, বুঝতে গেছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন। আর এই যে দেখেন সচেতনতা, সামাজিক সচেতনতা, অ্যান্ড এই অ্যান্ডটা হচ্ছে এই যে ও এর জন্য, অ্যান্ড সোশ্যাল, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস লিখে দেন, অফ লিখার দরকার নেই, অ্যাওয়ারনেস, এই যে হয়ে গেছে। মানে ধরুন হচ্ছে আপনি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোলই দেন, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল দেন, এটাই সুন্দর, কারণ ওইটা দিলে আরও অনেক টিচাররা বুঝবেই না যে এটার মানে কি, অনেক সময় বুঝে না আর কি, সবসময় যে বুঝবে এমনটা না, ওটা আবার সার্চ করে নিয়ে আসে বুঝবে, তবে সমস্যা নাই। এখন ধরেন এটাও যদি আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং যদি আমরা নিউজ পেপারের মতন দেখি, আমরা তো আমাদের মতন করে লিখলাম তাই না, যে আমরা আমাদের মতন করে লিখলাম, যে সাবজেক্ট লিখলাম তারপরে ভার্ব লিখলাম, ভূমিকা রাখে এটা লিখলাম, কিন্তু ঘটনা হচ্ছে এরপরে আমরা এই দিক থেকে শুরু করে ওই দিকে যে শেষ করেছি, ওই দিক থেকে শুরু করে এই দিকে এসে শেষ করা যাবে, কোনো সমস্যা নাই, যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে অনুবাদ করা যাবে, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে, শুধু সাবজেক্ট আর ভার্ব জায়গা মতন বসায় রাখেন, বাকিটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে যে কোনটা কোথায় বসালে সুন্দর লাগে। যাই হোক দেখেন দ্য ইউথ প্লে পিভটাল রোল, এটা পিভটালটা আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গার্ডিয়ান দিচ্ছে, বারবারই দেখতে পাচ্ছি, ভাইটাল পিভটাল এগুলো ইউজ করছে তারা, ভাইটাল রোল ইন প্রোটেক্টিং, ইন প্রোটেক্টিং, ইন বসাইছে তো আমরা প্রোটেকশন বসাইছিলাম, ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এটাও বসাতে পারেন, আমরা কি লিখেছিলাম যে এনভায়রনমেন্ট প্রোটেকশন, আর এরা কি লিখেছে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, দুইটাই লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই, এটা স্ট্যান্ডার্ড বেশি লাগছে। অ্যান্ড প্রমোটিং, আমরা ইনক্রিজিং লিখছিলাম না, তারা আবার প্রমোটিং লিখেছে, দেখেছেন, প্রমোটিং সোশ্যাল অ্যাওয়ারনেস, তো ওই সোশ্যাল অ্যাওয়ারনেস এটা আমাদের মধ্যে লিখেছে, কিন্তু আমরা এখানে কি লিখেছিলাম ইনক্রিজিং, এক্সেলারেটিং, এগুলো আপনি বসাতে পারবেন, ইনহ্যান্সিং, প্রমোটিং, প্রমোটিংও গার্ডিয়ান ইউজ করে, প্রমোটিং আল জাজিরাও ইউজ করে, দুজনেই ইউজ করে, তো ঠিক আছে। তো এখন আসেন দেয়ার, ওই যে আবার নিউ আর্স টাইমের কাহিনী হচ্ছে, এই দেয়ার, এদের খালি দেয়ার পছন্দ, বুঝছেন, দেয়ার কন্ট্রিবিউশন, মানে এই পুরোটাকে সাবজেক্ট ওরা বানায় নিচ্ছে, কন্ট্রিবিউশন অবদান, তাদের অবদান, তাদের অবদান, ইজ ক্রুশাল খুবই গুরুত্বপূর্ণ, ইন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল কনজারভেশন মানে পরিবেশ রক্ষা, পরিবেশ রক্ষা ইংলিশ হচ্ছে কনজারভেশন, ঠিক আছে, আমরা প্রোটেকশন লিখছি, প্রোটেক্ট লিখেছি, সো এই কনজারভেশন মানে হচ্ছে কনজারভেশন পাবলিক আছে না যে আপনার হচ্ছে রক্ষা ইয়া হয় ওই টাইপসের আর কি, তো এরা লিখছে হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন, আর আমরা লিখেছি কি এনভায়রনমেন্টাল প্রোটেকশন, কনজারভেশন দেন, কনজারভেশন সুন্দর শব্দ, অ্যান্ড স্প্রিডিং এইটাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। আচ্ছা এই যে প্রমোটিং, এই যে স্প্রিডিং, দেখেন স্প্রিডিং সোশ্যাল কনসাসনেস, অ্যাওয়ারনেস কনসাসনেস একই জিনিস, একই জিনিস, সো কনসাসনেসও দিতে পারেন, অ্যাওয়ারনেসও আপনি দিতে পারেন, বুঝে গেছে কি। এই যে আমাদের এখানে শাকিল আহমেদ দেখছে ইয়ং জেনারেশন ইজ দ্য মেইন কি পাওয়ার অফ ন্যাশনাল ইমপ্রুভমেন্ট, হ্যাঁ এটা তো আমি পড়লাম তখন, প্লে আ ক্রুশাল রোলও আমি পড়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। আচ্ছা এগুলো তো আমি পড়ে ফেলেছি। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমরা যেটা শেখানোর চেষ্টা করেছি যে দেখেন প্রত্যেকটাকে যদি আপনি ইডিওমিয়ান ফ্রেজ দিয়ে করেন দেখতে কতটা সুন্দর লাগছে, জিনিসটা ছোট হচ্ছে, সংক্ষিপ্ত হচ্ছে, ফলে কি হচ্ছে লেখাটাও দেখতে সুন্দর লাগছে। যদিও এখন বলতে পারেন দৌড় দিয়ে অ্যাডভান্সে ঢুকানোর কী দরকার, দেখেন আমরা কিন্তু দৌড় দিয়ে অ্যাডভান্সে ঢুকাইনি, আমরা প্রথমে নর্মালটাই লিখেছি আর নর্মালের সাথে আপনাকে অ্যাডভান্সটা দেখাইছি। এর পাশাপাশি আপনি পত্রিকা থেকে এই হেল্পগুলো নেবেন। এর ঘটনা হচ্ছে এর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনাকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে, এই যে দেখেন আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে, যেমন হেল্পস, আপনি হেল্পস না লিখে মানে লিখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয় যে সাহায্য করে ইংলিশ হচ্ছে হেল্প, বাট আপনি যদি লেন্স আ হ্যান্ড এইটা দেন দেখতে সুন্দর লাগবে না বলেন তো, সো ওইটা লেখার সময় এটা ইউজ করেন। ভূমিকা রাখে কন্ট্রিবিউট সবাই ইউজ করছে, তো আপনি একটু চেঞ্জ করেন প্লেস
আ পার্ট ইন, এটা দেন, প্লেস আ রোল না দিয়ে এটা দেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, তারপরে দেখেন বিল্ডস, বিল্ডস মানে গঠন করা। এখন এটা কি বলবেন, লেজ দ্য ফাউন্ডেশন ফর। এখন এটা বলতে পারেন, আচ্ছা এটা কোথায় জানি দেখছিলাম, বলেন তো কোথায় দেখছিলাম? এটা আমরা নিউজ পেপারে দেখছিলাম। আমার নিউজ পেপারের ক্লাস আছে, যেখানে ইউটিউবে যা দেখবেন নিউজ পেপারের ক্লাস আছে, সেখানে আমরা এটা খুঁজে পেয়েছিলাম। এবং এটার মানে যে বারবারই বলতেছিলাম গঠন করা, তো এর নিয়ে তর্ক হচ্ছিল। এই যে দেখেন বিল্ডস, এই যে দেখেন বিল্ডসটা, এটা হচ্ছে লেজ দ্য ফাউন্ডেশন ফর। দেখেন এটা আসলে আক্ষরিক অর্থ, এগুলো যখন আপনি ইউজ করবেন তখন হচ্ছে আক্ষরিক অর্থ ছাড়া বহিরাগত কিছু অর্থ আসে। সো আক্ষরিক অর্থটা জাস্ট হচ্ছে এটার সাথে এটা মিলে। সো আপনি এটা লিখলেও সমস্যা নাই, কিন্তু সবগুলাতেই আবার ফ্রি হ্যান্ড রাইটিং বসাই দিয়েন না, মানে সবগুলাতেই ইডিয়ম অ্যান্ড ফ্রেজ বসাই দিয়েন না। সেন্টেন্স হয়ে যাবে মনে করেন বিশাল বড়, বুঝছেন কি, মানে একটা বসান, যে কোনো একটা বাছাই করেন। ধরেন আমি এটা বাছাই করলাম, এটা বসাবো। একটা জায়গায় ইজের জন্য আমি এটা বসালাম, একটা সেন্টেন্সে ক্রিয়েটের জায়গায় আমি এটা বসালাম, একটা সেন্টেন্সে এনাবেলের জায়গায় এটা বসালাম। কিন্তু সবগুলা যদি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ বসাতে থাকেন, দেখেন আপনার শুধু ভার্বগুলা বসান, শুধু ভার্বগুলো আপাতত বসানো শিখেন, শুধু ভার্বগুলো দেখেন, এখানে শুধু ভার্বগুলো বসানো হয়েছে। যে দেখেন বিল্ডস, শুধু ভার্বগুলো প্রত্যেকটা সেন্টেন্সে। যে আমি একটু যদি আপনাকে দেখাই যে আপনি এখান থেকে করবেন, এই যে দেখেন শিক্ষা জাতির উন্নয়নের প্রধান মাধ্যম, এখানে তো বসাতে পারবেন না। এটি মানুষের মধ্যে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে, এই যে এখানে বসাতে পারবেন, এখানে বসাতে পারবেন ওই জিনিস। তারপরে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিজেদের দক্ষ করে তোলে, এই যে দক্ষ করে তোলা, এখানে বসাতে পারবেন। শিক্ষা দুর্নীতি সাহায্য করে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, এই যে দেখেন ভূমিকা রাখে, দেখছেন, এগুলোতে বসাবেন। শিক্ষিত নাগরিকরা কর্মসংস্থানের ভূমিকা রাখে, ওই ভূমিকা রাখে, ওই যে একই জিনিস বসাবেন আবার। এবং দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখে, অবদান রাখে, ভূমিকা রাখে, একই জিনিস। এটি উন্নত সমাজ ও জাতি গঠনে, এই যে গঠনে, এই গঠনের জন্য বলবেন। হ্যাঁ, শিক্ষার গুরুত্ব অপরিসীম, এই যে দেখেন এই যে জায়গাগুলোতে আপনি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে করবেন, দেখতে সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। তো আর নর্মালি তো আমি লিখেই দিয়েছি, নর্মালি তো আপনি পাচ্ছেনই, নর্মালটা যেটা সেটা তো আপনি পাচ্ছেনই, যে এটা নর্মালটাও বসাইতে পারেন, যে আমি না আমি নর্মাল ওয়ার্ড দিয়েও বসাবো, তো নর্মাল ওয়ার্ড দিয়ে বসান, কোনো সমস্যা নাই। তো আমাদের দুইটা ফর্মই আছে, আপনি যদি আমাদের এই কোর্স করেন আপনি দুইটাই পাবেন। ধরেন আপনি একবার ভাবেন হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজটাও পাবেন, আবার নর্মাল ক্লাসও পাবেন। আমি যদি আরেকবার আপনাদেরকে ছোট্ট করে আমাদের রুটিনটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এটা আমাদের রুটিন, হ্যাঁ, ধরেন না, মানে অরিজিনালি এটাই আমাদের রুটিন। তো এই যে পত্রিকার মতো করে ইংরেজি লিখুন, এই যে নিউজে আমরা প্রথম ক্লাসটা নিব বড় বড় সাবজেক্ট, আমাদের আরেকটা ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে, ওটা চলছে। তো এই জন্য ওরা কিন্তু ওই যে আপনারা বড় একটু আগে দেখালাম না, যে বড় বড় মানে বড় বড় সাবজেক্ট অবজেক্টগুলো কীভাবে করতে হয়, ওই ক্লাসে ওদেরকে দেখানো হয়েছে। সো আপনাদেরকেও দেখানো হবে, কোনো সমস্যা নাই। টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এখানেও আনএমপ্লয়মেন্টের প্রবলেম, এখানেও আপনাকে কি 4টা প্র্যাকটিস শিট দেওয়া হবে। কয়টা প্র্যাকটিস শিট? 4টা প্র্যাকটিস শিট। আচ্ছা, মানে 4টা ওই টপিক্সের উপরে 4টা, আবার কমপ্লেক্সের বাক্য দিয়ে এই টপিক্সের উপরে 4টা। এগুলো আমাদের ক্লাস শেষ, পুরাতন ব্যাচে, নতুন ব্যাচে যারা ভর্তি হবেন তারা অফলাইন অনলাইন দুটাতেই ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যারা অফলাইনে ক্লাস করতে চান শুক্রবারে চলে আসেন, আমরা শুক্রবার আপনাদের জন্য আছি বসে এখানে। শুক্র শনিবার আমরা ক্লাস নেব বিকাল 4টা থেকে, বুঝতে পেরেছেন? সো অফলাইনে যারা আছেন তারাও চলে আসেন, পান্থপথ সিগনাল একদম। আচ্ছা, তারপরে এই যে এইগুলো আছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে, তো আমরা এটা দেখালাম, কিন্তু আপনাদের পেড ব্যাচে কিন্তু এটা দেখাবো, শুট প্লাস্টিক ব্যাগ বি ব্যান্ডস। এটা কিন্তু খুবই মানে এখন গুরুত্বপূর্ণ, মানে যেগুলো এখন একটু গুরুত্বপূর্ণ সেগুলো ঢোকানো হয়েছে। এখানে 30টা টপিক্স আছে, এবং এই যে আপনার সবগুলো যে কনজাংশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন অ্যান্ড কারাপশন ইন বাংলাদেশ, এগুলো শেখানো হয়ে যাবে। 30টা টপিক্স আছে, আর 5টা টপিক্স আমরা তুলি নাই এখনও। ওই 5টা টপিক্স একদম যেটা রিসেন্ট আসতে পারে, ওইরকম 5টা টপিক্স আমরা এখন বাছাই করব। আর এর মধ্যে একজন আমাদেরকে বলেছেন একটা টপিক্স, আর আপনাদের কাছেও যদি কোনো টপিক্স থাকে এই 30টা টপিক্স বাদে, সেই টপিক্সগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন। এবং 7 নম্বর ক্লাস বলতে এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস ক্লাসটা একটু বুঝিয়ে দিই। প্র্যাকটিস ক্লাসটা আসলে কি, এটা একটু আপনাদেরকে দেখাই। যে প্র্যাকটিস ক্লাস দেখতে পাচ্ছেন না, এই প্র্যাকটিস ক্লাসটা হচ্ছে এই যে কানেক্টরসের উপর একটা ক্লাস হবে, তারপর হচ্ছে হেডলাইন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, মানে প্রত্যেকটা হেডলাইন সুন্দর করে তৈরি করা, বিভিন্ন হেডলাইনগুলো সুন্দরভাবে তৈরি করা, আর ক্লজ মার্কার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এই 3টার উপরে একটা প্র্যাকটিস ক্লাস হবে। আর এটা কিসের উপরে প্র্যাকটিস হবে? কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশের উপরে। আর এই প্র্যাকটিস ক্লাসটা এই মানে 3টাই এটার মধ্যে রাখা হবে, এই 3টা এটার মধ্যে রাখা হচ্ছে। এটার উপর আপনার 4টা প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে, সরি এই যে 4টা প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে। ফলে আপনার এই টপিক্সের উপরে 4টা যখন প্র্যাকটিস শিট দেবো, বিভিন্ন টপিক্স হচ্ছে, তো আপনার এই টপিক্সটাও পড়া হয়ে যাচ্ছে, আপনার এই যে এগুলোও শেখা হয়ে যাচ্ছে, মানে আপনার বেসিকও শেখা হচ্ছে, বাস্তবিক অর্থে ব্যবহার করাও হচ্ছে। সো এগুলো প্রত্যেকটা যখন ক্লাস আপনাদেরকে নেব, আলহামদুলিল্লাহ আপনাদের কোনো টেনশন থাকবে না। ইনশাল্লাহ আপনারা সব থেকে ভালো করে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন খুবই অল্প সময়। 10টা-15টা ক্লাস করলে আলহামদুলিল্লাহ আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবেন। আর যদি 35টা ক্লাস করতে পারেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অন্য লেভেলে চলে যাবে।
আপনাকে মনে হয় না যে আর কোনো ফ্রি হ্যান্ড রাইটিং পড়তে হবে। আর আমরা যেহেতু এগুলো লেকচার শিট দিয়ে দিচ্ছি সাথে, সো আপনার আলাদা করে বই কিনে পড়ারও দরকার নাই, মানে বাসার কাজ তো দিয়েই দিচ্ছি, এগুলাই সংগ্রহ করে রেখে দেবেন, জাস্ট খাতায় লিখে রাখেন বা এগুলোই পিডিএফগুলো রেখে দেন, ব্যাস এতটুকুই। সংগ্রহ করে রাখেন, রেখে রেখে পড়েন, এতটুকু। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের পেইড ব্যাচ নিয়ে? থাকলে করবেন, আর না থাকলে আমরা এখন বিদায় নেব। আচ্ছা, আর এই যে আমরা দেখতে পারলাম যে অনেক স্টুডেন্ট আমাদের সাথে অনেক সময় ধরে এতক্ষণ ধরে বসে আছেন, ক্লাস করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে আমাদের খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আসেন আমাদের সাথে ক্লাস করেন, ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখুন, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় যে আই থিঙ্ক আর কোনো প্রবলেম আমাদের নাই, আর কোনো প্রবলেম সলভও না, দরকার পড়বে না। আচ্ছা, এখন মনে হয় পিডিএফটা চাচ্ছেন, তাই না? আমাদের আজকের পিডিএফটা কিন্তু আপনাদেরকে ইয়াতে দিয়ে দেওয়া হবে, মানে সরাসরি আমাদের পেজে পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের পেজ থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই পিডিএফটা, এবং আপনারা হোমওয়ার্কস আমাকে দিতে পারবেন, হোমওয়ার্কসের সিস্টেমটাও দিয়ে দিব, হোমওয়ার্কসটাও দিতে পারবেন। ওকে, হ্যাঁ, কাল্টিভেশন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা আর দেরি করতেছি না, আর আমাদের কোর্সটা দ্রুত শুরু হচ্ছে, যোগাযোগ করবেন আমাদের পেজে।